তো ভিডিওগুলো কোথায় পাবেন বুঝছেন তো? ওইখান থেকে দেখে অ্যাকাউন্টটা ওপেন করেন। ওইখানে লিঙ্ক আছে, কঠিন কিছু না, শুধু প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ওইগুলো করি নাই, মানে আমরা জাস্ট অ্যাকাউন্টটা ওপেন করছি, পাশাপাশি ওই দিন একটু সেটিং দেখাইছিলাম, কিছু না। এই আমরা আজকে কুইক বুকের এই ভাইয়া যেটা বললো, আমরা ডিটেলস দেখে এখানে একটা একটা করে আলাপ করি। হ্যাঁ, এইখানে আছে সেটিং, এই যে ডান সাইডে। হ্যাঁ, সেটিংয়ে এইখানে আমরা অ্যাকাউন্ট সেটিং ওই ভিডিওতে আছে, আমরা কিছু অ্যাকাউন্ট সেটিং দেখাইছি ওখানে। আজকে আমরা এইগুলো নিয়ে আলাপ করব, পাশাপাশি এখানেও থাকবে, একটা একটা করে যাব। ম্যানেজ ইউজার, এইটা দ্বারা বোঝাচ্ছি ওই যেটা বলছিলাম যে আপনার আপনার কুইক বুকে ওই অ্যাকাউন্টটা আমিও আমার বাসায় আপনার ওই অ্যাকাউন্টটা মানে চালাতে পারবো বা ওপেন করতে পারবো, ওইখানে কাজ করতে পারবো। এইটা এই ম্যানেজ ইউজারে যেয়ে করতে হবে। আর সবাই কিন্তু প্রায় 7-8টা জিমেল খুলতে হবে বা ইয়াহু যেটাই করেন, ইমেল খুলতে হবে, কারণ অনেক ইমেল লাগবে অনেক সময়। যেমন আমার নিজেরই একটা ওয়েবসাইটে মানে এই আমার শুধু অ্যাক্সেস ডিনাই দেয়, মানে ওইটাই আমার আর কোনো ওপেন করতে দেয় না, অ্যাকাউন্ট ওপেন। সো অনেক সময় জিমেল একটা ইউজ হবে না, অনেক সময় পুরাতন জিমেল দিয়ে অ্যাকাউন্ট তাড়াতাড়ি ওপেন হয়, আবার নতুনটা দিয়ে হয়, কোনটা যে কী হয় বোঝাটা, বুঝছেন? আমরা গত সপ্তাহে একটা অ্যাকাউন্ট খুলছি, কিন্তু ওই লিঙ্কটা আবার এক কাজ করছে না, আবার অন্য একটা লিঙ্ক দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হচ্ছে। তো আমরা পুরোটা দেখি। ম্যানেজ ইউজারটা আবার বলি, এইখানে ক্লায়েন্ট আপনার সাথে কি হয়, কি ঘটনাটা ঘটে যখন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে। মূলত ঘটনাটা হয় হয়তো বিভিন্ন মাধ্যম আছে, কি বলো এটাকে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফেসবুক আছে, যত রকমের সোশ্যাল মিডিয়া আছে, হতে পারে বা কোনোভাবে আপনি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার পরে প্রথম কাজটি উনি আপনাকে প্রথম কোশ্চিন করবে কি, আপনার অভিজ্ঞতা আছে কিনা। ফার্স্ট কোশ্চিন থাকে এইটা। সেকেন্ড কোশ্চিন থাকে যে আপনি কত টাকা নেবেন আমার এই কাজটা করতে, এইটা কমন কোশ্চিন, ওরা এইটা বলে। এখন আপনার প্রথম কোশ্চিনের উত্তর এক্সপিরিয়েন্স আছে কিনা, আসলে আমরা তো সবাই নতুন, আমরা বলতে পারবো না যে না আমি, আর ওরা এক্সপিরিয়েন্স না হলে এরা কাজগুলো দিতে চায় না, কঠিন মনে করে, মনে হয় পারবে না। হুম, এটাই জেনারেল। আপনি কোথাও যদি ইন্টারভিউ দিতে চান, আপনি যদি এক্সপিরিয়েন্স থাকেন, আপনাকে কিন্তু প্রিফার বেশি করে। আর এইখানে তো আরও বেশি কম্পিটিটিভ মার্কেট। এইটার উত্তর হলো আপনারা যত কাজ করবেন, আমরা এই ক্লাসে সবগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে ফোল্ডার করে রেখে দেবেন। ও যখন বলবে যে আপনি কি করছেন, এইগুলা ওকে শেয়ার করবেন, যে এই দেখো আমি এই কাজ করছি। তাহলে বুঝছেন তো? এখন বলতে পারে যে কি, আমরা তো অনেক কোম্পানির কাজ দেখাবো আপনাদেরকে, বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে কাজ দেখাবো, এগুলো আপনি স্ক্রিনশট নিয়ে আলাদা একটা ফোল্ডার করে রেখে দেবেন। সেইটা হয়তো আপনি লিঙ্ক করেও রাখতে পারেন, ওকে হয়তো লিঙ্কটা দিয়ে দিলেন, আপনি যদি ড্রাইভে রেখে ওই লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, যে দেখো এখানে আমার কত কাজ আছে আমি করছি। ঠিক আছে? আরেকটা হলো কত টাকা নেবেন, এইটার উত্তর করা কঠিন। এমন ওনার ইচ্ছা কত, আমি চাবো কত, এই নিয়ে আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই। তো প্রাইমারি লেভেলে সিনিয়ররা যেটা বলে, যেমন ফাইবারে যদি আপনি কাজ করতে চান একটু কম দেন, যেমন পার আওয়ার $5 করে শুরু করেন, অনেকে $40 $50 দিয়ে শুরু করে, এটা ঠিক না। ফার্স্ট টাইমে আপনি শুরু অল্প থেকেই করেন। আপওয়ার্কও এমন, যখন নেগোসিয়েশন হবে। তবে একটা বিষয়টা আপনাকে বলি, এই মানে ফার্স্ট টাইমে টাকা পয়সা নিয়ে বার্গেনিংয়ে যাওয়ার দরকার নেই, বলবেন যে আপনি দিয়েন যেটাই হোক, কিন্তু ওরা ফিক্স চায় যে আপনি কত দিব, এই কাজটা আমার করে দিবেন, আপনাকে আমরা কত দিব। সেক্ষেত্রে এমন হয় ওরা হয়তো $100 দিতে চাচ্ছে, আমাদের এইগুলার কিন্তু কাজের অ্যামাউন্টের পরিমাণ বেশি, আপনারা জানেন কিনা। ওই $5 $10 কাজ আমাদের না, আমাদেরটা মিনিমাম আপনার যাই বলেন, একটা যদি ব্যাঙ্ক রিকনসিলেশন 1 মাসের 2 মাসের করতে চান, যেমন আমরা 1 মাসের ব্যাঙ্ক রিকনসিলেশন করতে গেলে আমরা মিনিমাম $100 কথা বলি, কারণ এখানে অনেক কাজ থাকে, আপনি ইচ্ছা করলেই দ্রুত করে দিতে পারবেন না, অনেক মেকানিজম থাকে। সেই কারণে অনেকেই $100 কথা বললে বলে যে না বেশি হয়। আপনি বললেন যে আপনি ঠিক আছে আমি তো $100 নেই, আপনি দিয়েন। এবার আপনার যদি আপনি ভালো করে কাজ করেন, দেখবেন যে ওরা আপনাকে টাকা বাড়াই দিবে। আপনার যদি মানে ইফোর্টটা থাকে, ও যদি স্যাটিসফাই হয়, দেখবেন ওরা টাকাটা বাড়ায় দেয়।
আর আমরা প্রতিদিনই ক্লাসের কিভাবে ক্লায়েন্ট আসবে, আপনি কি কি কোশ্চিন করবে, আপনি কি কি সমস্যা ফেস করবেন, আবার কি কি দিতে হবে, এগুলো নিয়ে আলাপ করব। ফার্স্ট অফ দ্য আপনার যখন মনে করেন এখন ওনার সাথে টাকা পয়সা এইসব সেট, নেক্সট কী কাজ? নেক্সট কাজ হলো আপনাকে তো ওনার কুইক বুক অ্যাকাউন্টে ঢুকতে হবে। আপনি তো আর আপনার কুইক বুকে করে ওকে দিতে পারবেন না। ওর কুইক বুক, নিশ্চয়ই ওর কুইক বুক একটা অ্যাকাউন্ট থাকবে, সাবস্ক্রাইব নেওয়া থাকবে। এমন ঘটনা ও কীভাবে আপনাকে অ্যাক্সেস দিবে? সব ক্লায়েন্ট জানে না, অনেকে জানলো অনেকে বুঝে না, এইটা কিন্তু আপনাকে হেল্প করতে হবে। তখন আপনাকে কি বলতে হবে যে এই যে ডান সাইডে আপনি এটাকে গিয়ার আইকন বলে, কেউ বলে সেটিং বলে, এইখানে ম্যানেজ ইউজার, এইখানে যে এই যে যেমন আমি আসি, আসার পরে এই যে অ্যাড ইউজার, খেয়াল করছেন? এই অ্যাড ইউজারে যে আপনি আপনার ইমেলটা তাকে দিবেন। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম তো আপনি পাঠাতেই পারবেন হোয়াটসঅ্যাপে, আপনার ইমেল কোনটা দিবেন কোশ্চিন এখানে ইমেল দিবেন, যে ইমেলে আপনি অ্যাকাউন্ট খুলছেন। এখন ঘটনা হলো আমার তো আছে ইউকে, আমার তো আছে ইউএসএ অ্যাকাউন্ট, রিজন দেশ ভাগ, আপনি যে ক্লায়েন্ট যে দেশের, সে দেশের ওই জিমেল দিতে হবে। আমার কথাটা কিন্তু বুঝেন কিন্তু। এখন আপনি তো অ্যাকাউন্ট করবেন ইউএস, এক এক দেশের লিঙ্ক কিন্তু আলাদা। বাংলাদেশের কিন্তু কোনো প্রিসক্রাইব লিঙ্ক নাই, বাংলাদেশের ওইভাবে নাই। আজকে দেখবেন যে আপনার আমি যে লিঙ্কটা দিচ্ছি ওইখানে আছে বাংলাদেশ লিখলে বলে যে দিস অফার নট ফর ইউর কান্ট্রি, মানে আমাদের দেশের জন্য কিছু নাই। তো এখন আপনাকে যদি ইউকের কোনো ক্লায়েন্ট কাজ দিতে আসে, আপনি তাকে হয়তো ইউএসের যে জিমেল দিয়ে খুঁজছেন ওইটা দিছেন, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন, এই সমস্যাগুলো পড়ে যাবেন। আপনাকে দেখতে হবে উনি কোন এখন এমন হয়তো বলতে পারে স্যার আমি তো কাজ পাইছি নিউজিল্যান্ডের, তাহলে নিউজিল্যান্ডে একটা অ্যাকাউন্টেন্ট মুডের অ্যাকাউন্ট থাকতে হবে আপনার। অ্যাকাউন্ট দুইটা বলছি না, একটা ক্লায়েন্ট ভার্সন আর একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন। সবসময় অ্যাকাউন্টেন্ট মুডের জিমেল, তো এক জিমেল দিয়ে আপনি ক্লায়েন্টও খুলতে পারবেন, ওইটাও খুলতে পারবেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট অবশ্যই অ্যাকাউন্টেন্ট মুডের অ্যাকাউন্ট লাগবে। এইটা ফ্রি অ্যাকাউন্ট, এটা কিভাবে খুলতে হয় সেটা আমরা পরে, এখনও দেখাই নাই, এটা পরে দেখাবো। আমি কি বোঝাতে পারছি? কঠিন নিয়েন না, মানে অনেক ইজি জিনিস, মানে কঠিন নিয়েন না। এক জিনিস প্রয়োজনে আমরা 10 বার আলাপ করব, বাট আপনি বুঝে যাবেন, জেনে যাবেন। না বুঝলে অনেক কোশ্চিন করবেন, সমস্যা নাই, কারণ আমরা আসছি এখানে শিখতে, তাই আসি না? সো আমার মনে হয় আমি আর এই জিনিসগুলা মোটামুটি ক্লিয়ার। আমি আপনাকে আমরা লিঙ্ক দিয়ে দিব ওই দেশে, যেমন আমরা এখন ইউকের লিঙ্ক নিয়ে কাজ করছি, যে লিঙ্কটা আপনারা অ্যাকাউন্ট হচ্ছে কিন্তু এটা ইউকের লিঙ্ক, এটা কিন্তু বাংলাদেশের না, ওটা কিন্তু ইউকে। দেখবেন যে ডান ছিল, লেখা ছিল না, এই যে আমাদের তো আছে, এখানেই আছে, এই যে ইউকে, দেখছেন কুইক বুক ইউকে। তার মানে আমরা আপনার এখন যেটা আমরা কাজ, আপনাকে যে লিঙ্কটা আমরা দিয়েছি ওটা ইউকের লিঙ্ক। হ্যাঁ, ইউকের ওই দেশের অ্যাকাউন্ট হয়েছে। এখন হলো কেউ যদি ইউকে বেস আপনাকে কাজ দিতে চায়, তাহলে আপনি এই জিমেলটা তাকে দিতে পারবেন। আর এর আগে অবশ্যই এই জিমেল আন্ডারে ওই অ্যাকাউন্টের মুডের অ্যাকাউন্ট একটা খুলতে হবে, মানে অ্যাকাউন্ট দুইটা, একটা হলো ক্লায়েন্ট ভার্সন বলে, ক্লায়েন্ট ভার্সন কোনটা, যেটা ক্লায়েন্ট সাবস্ক্রিপশন টাকা পয়সা দিয়ে কিনে যেটা করে, আর অ্যাকাউন্টেন্ট মুডটা হলো প্র্যাকটিসের জন্য। ওইটাতে আবার অনেক রকমের কাজ আছে। আমার কথা বুঝছেন? তো আপনাকে যে দেশের হবে সেই দেশের ওইভাবে অ্যাকাউন্টটা লাগতে হবে। তো সবচেয়ে বড় বিষয় ক্লায়েন্টগুলো অনেক সফট থাকে। বড় মজার বিষয় হলো ওরা, যেমন আমাদের দেশে এখন কয়টা বাজে, এখন 5টা 5:30, ওদের দেশে কয়টা, ওদের ভোর। তো আমাদের দেশে যখন রাত 10টা 12টা 1টা বা 2টা, তখন ওরা কাজ দেয়। ওই জন্য দেখবেন অনেকেই বলে রাত না জাগলে কাজ হয় না, এই কারণে পোলাপমান রাত জাগে। কারণ ওই ফাইবারে ক্লিক করেও তারা আপনার, ফাইবার তো আমরা সবাই মোটামুটি জানি, ফাইবারটা একটা মার্কেট প্লেস, যেখানে লোকজন কাজ দেওয়ার জন্য, মানে এই সাপোজ মনে করো অনেক দোকান না, এখানে আমরা দোকান খুলে বসে আছি, ওরা যারা কাজ আমাদেরকে দিবে তারা ওই ফাইবারে এসে অনেকগুলো দেখে যেটা চয়েস হয় সেখানে কাজ দিয়ে চলে যায়। এখন ওই ডিউ টাইমে যদি আপনি রেসপন্ড না করেন তাহলে তো ওই কাজ আসবে না, আসবে ও আরেকজনকে দিয়ে চলে যাবে। অনেকেই এই যারা একদম প্রফেশনাল,
যারা মানে অনেক 4-5টা দেখবেন কম্পিউটার নিয়ে বসে থাকে, এই অনেকগুলো বসে থাকে ওই কাজগুলো করে। যাক আমাদের কাজ হুম রাত জাগে, কিন্তু আমরা যে জিনিস আমাদের এই কাজগুলোতে, ওদের কাজগুলো হয়তো 1-2 দিনের জন্য থাকে, বাট আমাদের কাজগুলোর টাইম থাকে 1 সপ্তাহ 15 দিন, এইভাবে তা না হলে আপনার স্বার্থে, আপনি যদি একটা কাজ ভালো করে করতে চান তবে অবশ্যই আপনাকে সময় লাগবেই, লাগবে না? তো এইটা ওরা বোঝে, এইটা নিয়ে। যাই হোক, তো এইখানে জিমেলটা দেওয়ার সাথে দিলে পারে উনি দিয়ে এই যখন সেন্ড ইনভাইট করবে তখন ওই জিমেলে একটা নোটিফিকেশন আসবে যে আপনাকে অমুক একটা অ্যাকসেপ্ট করতে হবে, আপনি করবেন কিনা। আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন এইভাবে আপনার অ্যাকাউন্টটা, আপনার যখন নর্মাল অ্যাকাউন্ট যেভাবে সাইন ইন করি ওই অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখবেন যে হলো ওইখানে আপনার ওর অ্যাকাউন্টটাও শো করবে, তখন আপনি অ্যাজ ইউজুয়াল ওইখানে কাজ করতে পারবেন। তো মাঝে মধ্যে আবার ওই ভেরিফাই চাই, এই এই ঝামেলাটা হয়, এই ভেরিফাইটা চাই। কুইকবুক কম চাই কিন্তু জেরোটা প্রত্যেকটা মুহূর্তেই ভেরিফাই চাই, ওইটা একটু ঝামেলা আছে, ওর আবার সমাধান আছে, সমস্যা নেই। এই হলো মানে ওভারঅল ইয়ে আছে। অনেকে আবার জিমেল আইডি পাসওয়ার্ড, মানে কুইকবুকের আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, আপনার যখন মন কাজ করে সেটাও হয়। আর কুইকবুকটা একবার আপনার বাসায় একবার যদি অন করেন তাহলে বারবার ভেরিফাই চায় না, একবারই আনা। কিন্তু আপনি এইখানে ওপেন করলেন, আবার বাসায় যে ওপেন করলেন তখন ওরা ভেরিফাই, বারবার ভেরিফাই চায়। তাহলে কিভাবে ক্লায়েন্ট কাজ দিবে একটু বুঝছেন, মানে কিভাবে ইনভাইটেশন পাঠাবে, নর্মাল বিষয়। এটা নিয়ে আমরা এগুলো দেখব, হ্যাঁ পরে আবার দেখব, আমরা নিজেরাও প্র্যাকটিস করব। আচ্ছা এখন আমরা ইয়ে দেখাই আমাদের এখানে এই যে ট্যাক্স, এখানে বিভিন্ন রকমের ট্যাক্স আছে, এইটা আমরা একটু দেখব এখন। ওনারা বলছে সেট আপ ভ্যাট, কোনো দেশে ভ্যাট বলে কোনো দেশে ট্যাক্স বলে, একই জিনিস, সমস্যা নাই। যেহেতু আমাদের এটা ইউকের লিঙ্ক, তাই ওরা চেয়েছে যে মেক ইন ট্যাক্স ডিজিটাল, মানে এটা ইউকেতে এই এমটিডির মাধ্যমে এই ট্যাক্সটা সাবমিট করতে হয়। এটা হলো ওদের দেশে, ওদেরকে বলা হয় HMRC। আমাদের দেশে যেমন এনবিআর, ওদেরকে বলা হয় HMRC। সেইটা এই সফটওয়্যারের মাধ্যমে এই কুইকবুক ওদের সাথে একটা লিঙ্ক করে আপনার ভ্যাট কানেক্ট করে রাখছে। সো এর মাধ্যমে সাবমিট করা যায় সরাসরি HMRC-তে। HMRC-টা হলো আমাদের দেশে এনবিআরের মতো। আমরা যাই এখানে, এই যে HMRC, এখানে আমরা ট্যাক্স সেটিং করব। আবার বলি ট্যাক্স সেটিংটা কিন্তু প্রত্যেকটা দেশের ভিন্ন, কারণ এক এক দেশের ট্যাক্স রুলস তো এক এক রকম আছে না, সো আপনার মিলবে না। আপনি যদি ওর সাথে যখন কাজ করবেন তখন অবশ্যই তার কাছ থেকে জেনে বুঝে নিতে হবে যে আপনার দেশের ট্যাক্স, অথবা ওর কাছ থেকে নিতে হবে। একটা মানুষ তার সব প্রোডাক্ট নিয়ে কাজ করে না, ওনার প্রোডাক্ট সম্বন্ধে কত পার্সেন্ট ভ্যাট কী ইত্যাদি ইত্যাদি আপনাকে জেনে নিতে হবে। আপনি যখন প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করবেন তখন তো ওই প্রোডাক্টগুলোর কত পার্সেন্ট ট্যাক্স আপনি না জেনে তো কিছু করতে পারবেন না। এখন বাংলাদেশে ওই প্রোডাক্টের এক রেট, ওদের আর এক রেট থাকতে পারে, এক এক রকম এক এক জিনিস কিন্তু থাকতে পারে। যাই হোক আমরা ট্যাক্স সেটিংটা দেখি। আপনারা ওই অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে চিন্তার কিছু নাই, ওই ভিডিওটা দেখলে আপনারা পারবেন, আমরা যে কাজটুকু করছি। তারপর আমার নাম্বার নিয়ে যান, ওই কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়েন, সব দেখাই দেব। আর যদি ঝামেলা আমরা নেক্সট ক্লাসে দরকার হয়, আপনার যেখানে সমস্যা থাকবে আমরা ওইটা সলভ করব, ঠিক আছে। আর ওই আরেকটা জিনিস হলো, নেক্সট থেকে কোনো ক্লাস মিস করলে কিন্তু আপনি আগাতে পারবেন না। আর এই কুইকবুক বা এগুলো এমন একটা জিনিস, আপনি একটা ক্লাস মিস করলে আপনার ভিতরে অনীহা চলে আসবে, মানে যে স্পিডটা এটা থাকবে না, মনে হবে যে না। আর যতটা মিস করবেন ততটাই এমন হয়, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা অনেক ক্লাস নেই তো তখন দেখছি যে এই জিনিসগুলো চলে আসে। তো পারতপক্ষে ক্লাসগুলা নিয়মিত এসেন, যেহেতু সপ্তাহে একদিন আমাদের। আচ্ছা এজেন্সি HMRC আমরা বলে দিচ্ছি, এটা হলো ইউকের, ওদের হলো আমাদের দেশে যেমন এনবিআর, ওদের দেশে HMRC বলে। When do you need to start calculate your VAT
ইউকেতে ভ্যাট শুরু হলো 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল টু 31, যেমন আমাদের দেশে কি জুন জুলাই, জুলাই টু জুন, ওদের দেশে 1 এপ্রিল থেকে মার্চ। সো আমরা আমাদের মতো করে ধরে নিলাম যে এখানে জানুয়ারিটাই ধরলাম, এটা কিন্তু আমার মতো করে। অ্যান্ড আপনারা যা জানলেন যে ওইটা ওইভাবে আমরা ধরলাম যে আমরা শুরুটা করছি জানুয়ারি মাস থেকে। হাউ ডু ইউ সাবমিটে, মানে কতদিন পর পর আপনি ট্যাক্সটা সাবমিট করবেন HMRC-তে, তো এটা আপনার উপর ডিপেন্ড করে। কোনো প্রতিষ্ঠান, যেমন আমার মনে হয় ম্যাক্সিমাম এই মাসেরটা পরের মাসে 10 তারিখের ভিতরে দেয়, 10-15 তারিখে এটা ডেট থাকে না, 15 তারিখ থাকে, এর মাঝেই কিন্তু আমাদের দেশে মনে হয় এইটাই হয়। তো আমরা ধরে নিলাম আমরা 3 মাস পর পর এই ট্যাক্সটা দিব। আপনি যদি মনে করেন নেক্সট মান্থে দেবেন সেটাও দিতে পারেন, মান্থলিও দেওয়া যাবে, এখানে সবগুলাই আছে, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি। তো যে কোনো একটা আপনি চুজ করে নেবেন। তো আমরা কোয়ার্টারলি ধরি, আপনি ইচ্ছা করলে মান্থলিও ধরতে পারেন, সমস্যা নাই। হুইচ ভ্যাট অ্যাকাউন্ট স্কিম ডু ইউজ, এটা বোঝার বিষয় আছে। এখানে বলা আছে স্ট্যান্ডার্ড আর হলো ক্যাশ। স্ট্যান্ডার্ড আর ক্যাশের ভিতরে পার্থক্যটা হলো, আপনি যদি ক্যাশ সিলেক্ট করেন তাহলে পরে যে পণ্যটা আপনি বিক্রি করবেন ওই টাকা না পাওয়া পর্যন্ত আপনার ট্যাক্স ক্যালকুলেট করবে না এরা। ক্যাশ স্ট্যান্ডটা হলো সব সময় আপনি হলো যে আমরা পড়ছিলাম অ্যাক্রুয়াল মেথড, ক্যাশ মেথড। অ্যাক্রুয়াল মেথডটা কি, যেটা আপনি সেল করলে টাকা পান আর না পান আপনাকে ইনপুট দিতে হবে, বাকিতে বেচেন কিনেন যেটাই করেন। আর ক্যাশ বেসড ওইটা তখনই আসবে যখন আপনি টাকাটা পাবেন, হয় টাকা যাবে নাই টাকা আসবে তখন। আর এইখানে ওই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্রুয়াল মেথড ইউজ করছি, আর এখানে আমরা ক্যাশটা ইউজ করব। কেন করব, আমি যখন টাকাটা পাবো তখন আমি ট্যাক্স দিব। বাংলাদেশে কী সিস্টেম আমি জানি না, তো আমরা এটা এভাবে প্র্যাকটিস করবো যে আমরা যখন টাকাটা পাবো তখন আপনার ট্যাক্স দেয়। ওই যে ভাই, তাও তো ঠিক, মানে টাকা না পাইলে তো আর ট্যাক্স দিতে পারতেছি না, তাই তো। হ্যাঁ, সে তার ইয়ে করে, মানে ওই আচ্ছা আচ্ছা, ওই প্রোডাকশনের ওইখান থেকে আপনাকে ভ্যাট দিতে হবে। প্রোডাকশন বেস বিজনেসগুলোতে মনে হয় এইগুলো কি করে, এই যে যারা এই ছোটো দোকানগুলো আছে এরা সেলের উপরে ক্যাশ সেল। এই যে ভাই ভালো বলছে। আপনার একটা বলি আপনাদেরকে, এই সফটওয়্যারটা কিন্তু বড় প্রতিষ্ঠান ইউজ করে না, এটা কিন্তু স্মল বিজনেসের জন্য। আপনি কিন্তু আবার গুলাই ফেলেন না। এখন আপনাকে যদি প্রাণ RFL নিয়ে আসেন এর সাথে, তাহলে কিন্তু মিলবে না আমার। কারণ এ হলো এই যে ছোটো ছোটো দোকানগুলা, হয়তো 8 জন 10 জন 20 জন কর্মচারী আছে তারা ইউজ করে, কিন্তু যারা বড় তারা তো কাস্টমাইজ সফটওয়্যার, তারা তাদের মতো সফটওয়্যার ইউজ করে, এরকম না। সো এইটা কিন্তু স্মল বিজনেসের জন্য, স্মল এবং মিডিয়াম বিজনেসের জন্য। হয়তো উনি বিজনেস করছে তো 20-30 জন আছে এমন নিয়ে, কিন্তু আপনি যদি 300-400-500 জন যাদের, তারা নিশ্চয়ই এইটাই ইউজ করবে না। আমার কথা বুঝছেন? ওই জন্য ওই বড়োর সাথে এটা মিলাতে গেলে কিন্তু ঝামেলা হবে। তো আমরা ক্যাশটা ইউজ করব না। কেন ক্যাশ ইউজ করব আপনাকে বুঝতে পারছেন? আপনি বুঝছেন? আপু বুঝছেন? না বুঝলে কোশ্চেন করেন। ক্যাশটা ইউজ করবো আমরা এই কারণে যে আমরা টাকা পাইলে ট্যাক্স দিব। ওই যে যেহেতু ছোট ছোট ওরা তো ক্যাশ সেলসের উপরে ভ্যাট দেয়, তাই না? হোটেলগুলো মনে হয় একই করে না, ক্যাশ যখন হয়তো একটা, বা ওই দোকান যদি মোবাইল বিক্রি করে টাকা পাইলে বাকি হলে হবে না, তাহলে পরে আমাদের ক্যাশটা ঠিক আছে না। আচ্ছা, এইখানে বলা হচ্ছে 9 ডিজিট ভ্যাট রেজিস্টার নাম্বার, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই থাকে। এটা আপনি জাস্ট জেনে নেবেন ওদের কাছ থেকে, এটা ক্লায়েন্ট আপনাকে দিবে। হ্যাঁ, এটা আমরা জাস্ট একটা দেই 9 ডিজিটের, এখানে কিন্তু ইয়ে নাই। এইটা বলা হচ্ছে ফ্ল্যাট রেট, মানে একটা রেট থাকে না যে সব জায়গায় একই রেট ইউজ হবে। এইটা যদি আমরা ক্লিক করি সেটা আমরা এটা ক্লিক করব না, আমরা জাস্ট এইটুকু বুঝতে পারছি। এখানে কোনো লেট করছেন তো সমস্যা না, ভিডিও আছে দেখতে পারবেন। এটা কি যাবো, নেক্সটে যাবো, বুঝতে পারছেন? আচ্ছা যাই, নেক্সটে যাই। ওকে, এখানে সেট আপ MTD, এই সেট আপ MTD বলতে বোঝাচ্ছে যে মানে অনলাইনে ভ্যাট দেওয়া। তো অনলাইনে ভ্যাট দিতে হলে তো আবার ID পাসওয়ার্ড লাগবে।
সেইটা তো ছাড়া আমরা পারবো না। সো আমরা এটা আপাতত লিখবো আই ডোন্ট নিড এমটিডি। কারণ আপনি যদি অনলাইনে দিতে চান আইডি পাসওয়ার্ড, আমি আইডি পাসওয়ার্ড পাবো কোথায়? অবশ্যই সেটা এসএমআরসির অ্যাপ্রুভ হতে হবে। এই হলো, এখানে হবে কি, এই যে আমরা করছি না, এইখানে আপনার আমরা যেহেতু 3 মাস অন্তর আপনি কত টাকা কালেক্ট করছেন সেলস করে এইখানে শো করবে, কত টাকা পেইড করছেন এইখানে শো করবে, এই 3 মাসে কত টাকা সব এখানে শো করবে। আপনি এইটা দেখে আপনি, এমন হতে পারে $5,000 আসছে, আপনি $3,000 দিবেন, অনেক সময় তো অনেকে বেশিও দিতে পারে, ওই কারণে সেটা অ্যাডজাস্টমেন্টের কথা বলছে। এইখানে এইটা হলো কি বলে যে ওর ড্যাশবোর্ড ট্যাক্সের ডিটেলস আপনার কিন্তু এখানে শো করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসেন, আমাদের তো কিছু ট্যাক্স রেট সেট করবে। এইখানে এডিট ভ্যাটের কথা বলছে, আবার অ্যাড ট্যাক্সের কথা আছে। আমরা যদি অ্যাড ট্যাক্সে যাই, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এগুলো কিন্তু না বুঝে যাওয়া যাবে না, এগুলো সারা পৃথিবীতে বুঝতেই হবে। যেমন ট্যাক্স রেট, গ্রুপ রেট, কাস্টম ট্যাক্স। এইখানে ট্যাক্স রেট যেটা, এইখানে আপনি একটা ট্যাক্সের নাম দিয়ে আমরা একটা ওপেন করছি না, ওপেন করতে পারবেন। যেমন আমরা যদি একটা নাম দেই, এই ধরি সেলস ট্যাক্স, %15 ট্যাক্সের নাম, হ্যাঁ একটা নাম জাস্ট দিয়েছি। এখানে সেল ট্যাক্স আছে, আরেকটা এটা আছে হলো সেল ট্যাক্স। আমরা যেহেতু উপরে 15 দিচ্ছি, 15 থাক। এটা আমরা এক্সপেন্স হিসেবে দেখাই। এটা নিট ভ্যালু অফ সেলস। এই সেলসটা কিসের উপরে হবে? যদি কোনো রিটার্ন কম থাকে আমরা গ্রস নেটটা ধরবো, অনেক সময় ডিসকাউন্ট দিই না, তো ওইটা না, আমরা নেট ভ্যালুটা ধরবো, নেটটা। এবার আছে পার্সেস, পার্সেস অবশ্যই একটু কম হবে সেলস থেকে, আমরা 10% ধরি। আচ্ছা, আমরা এখানে ইয়েটা সেলস ট্যাক্সের এটা লাইবিলিটি দিই। পার্সেস আমাদের ওই পার্সেস যখন করব তখন ওইটাকে আমরা এক্সপেন্স হিসেবে শো করব। আর সেলসের যে ট্যাক্সটা থাকবে, যেহেতু আমি যদি সেলস করি ওটা তো পরের মাসে যে দেই, তাহলে কি ওইটা আমার দায় না? আমি কি বোঝাতে পারছি? বুঝছেন কি বলেন তো, আপনি বলেন। হ্যাঁ, দিতে হবে, একে প্রতি মাসে তো আমরা দিয়ে দিই না, দেই হলো এই মাসেরটা পরের মাসে, ওই কারণে হ্যাঁ, কিন্তু এই মাসে আপনাকে তো হিসাব ক্লোজ করতে হবে, তাহলে আপনি কি হিসাবে দেখাবেন? দায়ী হিসাবে দেখাতে হবে না? ওই কারণে আমি এইখানে এইটা দিছি, লাইবিলিটি দিছি। আর 10 পার্সেস ট্যাক্সটা আমি হলো এক্সপেন্স দেখালাম, কারণ আমি যখন পার্সেস করবো ওটা তো আমার এক্সপেন্স হিসাবে শো করবে। আচ্ছা, এইখানে আসেন, এটা আছে আছে এখানে সেই অপশনও আছে, ওইটা আমি আসতেছি। ওই ক্লেম বলে ওইটাকে, হ্যাঁ আমরা ওইটা দেখাচ্ছি। গ্রুপ নেম, এখানে গ্রুপ ট্যাক্স বলতে বোঝাচ্ছে কি, আপনার 2-3টা প্রোডাক্ট যখন হয়, আপনি মনে করেন দেখবেন দ্বারা যে প্রোডাক্ট যখন দেয় 4-5টা প্রোডাক্ট একসাথে দেয় না, বলে যে এই প্রোডাক্ট, এখন একটা প্রোডাক্টের হয়তো 3%, একটা প্রোডাক্টের হয়তো 2%, এভাবে বিভিন্ন থাকে। এইগুলাকে একসাথে এটাকে গ্রুপ ট্যাক্স বলে। যেমন আমি একটা দেখাই আপনাদেরকে, কম্বাইন মাল্টিপল ট্যাক্সেস অ্যান্ড মেক অ্যাপ্লাইং দেম টু ইউর ট্রানজ্যাকশন ইজিয়ার। মানে ওই যে অনেকগুলা ট্যাক্স যখন আপনি একটাতে নিয়ে আসবেন, এটা অটো এরা ক্যালকুলেশন করে। এইখানে আসেন, আমরা একটা দেই, আবার লিখি যে সেলস ট্যাক্স, এখানে অটো কিছু রেট ওরা সাজেস্ট করছে, মানে ওই দেশের উপরে। এইখান থেকে আপনি নিতে পারেন বিভিন্ন রকম। আমি মনে করি এখানে আমি একটা 2টা ক্রিয়েট করলাম না, এইখানে 2টা শো করছে। এইটা আমি এইখানে দেন আপনার নেট অ্যামাউন্ট, এইখানে যে কোনো একটা আপনি দিতে পারেন। এখানে আমি মনে করি এইটা একটা রেট, আমরা তো অলরেডি একটা দেখাইছি,
একই জিনিস হয়ে গেল না, এটা আর আর গ্রুপ, হ্যাঁ। মানে না, আপনার একটা প্রোডাক্টের হয়তো সেল ট্যাক্স 10-20%, অন্য একটা প্রোডাক্টের হলো 17%, এইভাবে যখন থাকবে তখন এই গ্রুপ ট্যাক্সে এসে কাজ করতে হবে। ওইটা কয়েকটা মাল্টিপল। না, আপনি এখানে জাস্ট আপনি যখন আপনি তো আগে সিলেক্ট করে নিতে হবে মাউসের কত পার্সেন্ট। অবশ্যই অ্যাড ট্যাক্সের যে আগে ওটা সিলেক্ট করে নিতে হবে, তো করলেন। আবার আর একটা অন্যটাই হয়তো 20%, ওইটাও তো আপনাকে সেট করতে হবে। রেট কিন্তু সবগুলোই থাকবে, যেমন এই যে এখানে অনেকগুলো রেট না, সব রেটগুলো থাকবে। কিন্তু আপনি যখন প্রোডাক্টটা সেলস করবেন গ্রুপ ট্যাক্স হিসেবে, তখন ওই একটা একটা করে এখানে যতগুলো থাকবে সবগুলো অ্যাড করে দিতে হবে। অ্যাড মোর অনেক আছে এখানে, আপনি যতগুলো অ্যাড করতে পারবেন। আপনার একটা 17%, একটা 20%, যতগুলো ইচ্ছে এখানে অ্যাড করে আপনি এই গ্রুপ ট্যাক্সে আনতে পারবেন, গ্রুপে দিতে পারবেন। আর এটা অটো ক্যালকুলেশন করবে কুইকবুক। আমি কি বুঝাতে পারছি বিষয়? ওইটা ওরা বলছে যে এখানে আরেকটা, যেহেতু আমি নিয়েছি একটা এমনিতে একটা দিয়ে দিই জাস্ট, কাস্টম ট্যাক্স। এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। কাস্টম ট্যাক্সটা কী হবে, কিছু কিছু দেওয়া আছে না অলরেডি, এখন এমন কিছু ট্যাক্স প্রোডাক্ট হয়তো জানে যেগুলো এখানে রেট দেওয়া নাই, তখন আপনাকে ওইটা সেট করে নিতে হবে। এমন হয়েছে যে আপনি হয়তো কোথাও খাওয়ার রেস্টুরেন্টে গেছেন, সেই ট্যাক্সটা হয়তো এখানে সেট করা নাই, তাহলে আপনার কাস্টমে যেহেতু ওগুলো সেট করে নিতে হবে। যেমন আমি বলি এখানে আমি এটা আরেকটা ধরি ট্যাক্স, এটাকে আমরা কাস্টম ট্যাক্স ধরবো, এটা 20% ধরে। মানে এই যে এজেন্সির নাম কিন্তু এখন এই নামে চলে আসছে, অর্থাৎ আমি একটু বলি আপনাকে, দেখেন বুঝেন কি না। আমরা এর আগে একটা এজেন্সি করছি না, ওই যে HMRC দিয়ে প্রথম যখন করলাম, হ্যাঁ। এবার হলো আমরা কাস্টম ট্যাক্সে এসে গ্রুপ করবো, যেই গ্রুপটা হয়তো ওইখানে নাই, আমরা এই গ্রুপে রাখবো। কিছু প্রোডাক্ট থাকবে যে ওই রিলেটেড যে প্রোডাক্টগুলো ওই কাস্টম ট্যাক্সে, মানে কাস্টম ট্যাক্স বলতে বোঝাচ্ছে একটা স্পেসিফিক কিছু প্রোডাক্ট থাকবে যেইগুলোর ট্যাক্স রেট অলরেডি এখানে নাই। আপনি চিন্তা করতেছেন এইগুলাকে আমি অন্য একটা এজেন্সি ক্রিয়েট করে ওইখানে রাখবো, ঠিক আছে। এই যেমন আমি যখন ট্যাক্স এজেন্সির নাম কিন্তু অটো চলে আসছে, দেখেন এখানে, এইটাও হলো আপনার কাস্টম ট্যাক্স হয়ে আসবে। আবার আগেরটা প্রথম যেটা করলাম সেলস ট্যাক্স নিয়ে, ওইখানেও কিন্তু ওইভাবে দেখবেন নাম আসছে। এই যে এইখানে সবগুলো থাকবে, এই যে এইটাতে আমরা যখন ইয়ে করব না, ওই ট্যাক্সের কাজ করব, ইনভয়েস বিল, তখন আপনারা প্রত্যেকটা ক্লিয়ার করে দেবো। যে এখন এইটা যেহেতু একটা সেটিং হচ্ছে, তো এ কারণে একটু কঠিন মনে হতে পারে, জাস্ট একটু বুঝে যান। আচ্ছা, এইখানে 9 ডিজিট আমি একটা দিয়ে দিবেন। আমরা তো এটা জানুয়ারি দিছি না, এখন এমন হতে পারে যে কিছু প্রোডাক্ট হয়তো আমরা তো ওইটা জানুয়ারি ধরছি, এখন ইনি বললো যে না, এটা আপনাকে জুলাই থেকে ধরতে হবে। অর্থাৎ আপনি যে কোনোভাবে এটাকে সাজাইতে পারবেন। কাস্টম মানেই তো একটা জিনিসকে আপনার মতো করে সাইজ করে নেওয়া। এইটাও আমরা কোয়ার্টারলি রাখি, এইটাও ক্যাশ, এখানে 20%, এইখানে ধরলাম 15%। এইবার আসেন হলো এই যে রিক্লেম, ভাইয়া যে কোশ্চেনটা করছিলাম, আমরা তো কিছু রিবেট পাই, এইটা সেটা রিক্লেম, পারচেস ট্যাক্স ইজ রিক্লেমেবল। ওই যে আপনি বলছিলেন না যে আমরা তো পারচেস ট্যাক্সের ভিতরে রিবেট পাই। কিছু কিছু প্রোডাক্ট থাকবে, আমি বলি, আচ্ছা, কিছু প্রোডাক্ট থাকবে যেমন আপনার হলো কঠিন না, মানে সহজ করে নিয়ে, হয়তো আপনি একটা প্রোডাক্ট যখন কিনলেন তখন 10%, ঠিক আছে, যখন এটা বিক্রি করলেন তখন হয়তো 15%,
সে আপনি কিনছেন কত 10%, বিক্রি করলেন আপনি হলো 15%। যদি রিক্লেম দেন তাহলে ওটা তো ওটা মাইনাস হিসাবে শো করবে। মানে একটা ফোন, একটা মোবাইল ফোন আপনি তো কিনেই তো বিক্রি করবেন। আপনি যখন কিনছেন 100 টাকার ফোনটা কিনলেন 115 টাকা দিয়ে, 15% ভ্যাট সহ, ঠিক আছে। এখন আসেন আপনি যখন, হ্যাঁ, আপনি যখন কিনলেন 100 টাকা, ভ্যাট 15%, কত দাম হলো 115 টাকা। এখন সেল করলেন হয়তো 200 টাকা, কথার কথা, ওইখানে হয়তো আপনি 20% ট্যাক্স। হ্যাঁ, এখানে ট্যাক্স কত? তার মানে 20% হলো 40 টাকা। 40 টাকা থেকে এই যে পার্সেসের 15 টাকা ছিল ওইটা মাইনাস হিসেবে শো করবে। এই কাস্টম ট্যাক্সের এইখানে আপনার এই 15 টাকা দিতে হবে। বিষয়টা কি একটু সাধারণ সেন্স নেন, কঠিন মনে হবে না। আপনি যখন কিনলেন 100 টাকার জিনিস 115 টাকায়, ঠিক আছে, বিক্রি করলেন কত? 240 টাকা, 200 প্লাস ভ্যাট 240। তারপরে এইখানে কত হলো? 40 টাকা। আর এইখানে কত হলো? 15 টাকা। তো 40 থেকে 15 বাদ দিলে কত থাকে? 25 টাকা আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই যে রিবেট আমরা যেটাকে বলি বা রিক্লেম, এইটা হবে, কিন্তু এই কাস্টম ট্যাক্সে এসে আপনাকে সেট করতে হবে। সব প্রোডাক্টে তো আর আপনি রিক্লেম পাবেন না, পাবেন না কি? সব প্রোডাক্টে তো আর দিবে না যে আপনি এইটা প্রোডাক্ট, যেমন কিছু কনজিউমার গুড আছে বা আমাদের কিছু যেটাকে বলা হলো, মানে যেমন আপনি যদি স্বপ্নতে কিনতে যান, পেঁয়াজে মনে হয় ভ্যাট দিতে হয় না, আমরা যখন ডাউলে মনে হয় দিতে হয় না। আপনি যদি অন্য প্রোডাক্ট কিনতে চান দেখবেন ওইখানে ভ্যাট দিতে হয়। আপনি এই প্রোডাক্টগুলোতে কিন্তু আলাদাভাবে ভ্যাট দিতে হয় না। আপনি স্বপ্নতে গেলে দেখবেন যে এই যে কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন আপনি যে সয়াবিন তেল কিনতে যান ওখানে কিন্তু 3% না কত পার্সেন্ট এক্সট্রা টাকা দিতে হয় ভ্যাট হিসাবে। কিন্তু আপনি যদি ওই কাঁচা বাজার বা আমাদের নিত্য যে ওই প্রোডাক্ট কিন্তু দিতে হয় না। বিষয় এইগুলো আপনার সেট করতে হলে অবশ্যই কাস্টম ট্যাক্সে এসে সেট করতে হবে। আর একটু বলি, ট্যাক্স কিন্তু এক এক দেশে এক এক নিয়ম। আপনাকে মনেই হতে পারে আমার সাথে মিলতেছে না, এটা মিলবেও না। কোনো দেশের সাথে কোনো দেশের ট্যাক্সই মিলে না, মিলবে? আর এইখানে ঝামেলা। আমি অবাক হয়েছি, কানাডাতে আবার আর এক রকম। কানাডা কী করে, এরা হলো, আমরা সাধারণ আমাদের দেশ দিয়েই বোঝাই, যেমন আমার দেশের বাড়ি যদি কুষ্টিয়া, ওইখানে লোকাল একটা গভর্নমেন্ট আছে না, আছে কি না? মনে করেন কেউ হলো পেঁয়াজ নিয়ে বাজারে গেল, করাবো, ওইখানে কিন্তু স্থানীয় লোকদের ট্যাক্স দিতে হয় কি না? তো ওইখানে হয়তো উনি 100 টাকার পেঁয়াজ বিক্রি করলো বা একজন কিনলো, আমরা কিনা থেকে ধরি, কিনে উনি হয়তো 100 টাকা 20 টাকা খাজনা দিল, যেটাকে আমরা বলি। এইবার ওই প্রোডাক্টটা যখন আবার ঢাকাতে আসবে, এইখানেও কিন্তু ওনাকে দিতে হয় কি না? তাহলে পরে ওইখানে একটা ট্যাক্স, এইখানে আর একটা ট্যাক্স, তাহলে কয়টা হলো? 2টা ট্যাক্স হলো। এইটাও কিন্তু আমাদের দেশে হয় কিনা আমি জানি না, ওই দেশে আর এইগুলো স্ট্রংলি ফলো করে সেন্ট্রাল গভর্নমেন্ট। যেমন আমরা দেখাবো আরও, এগুলো আছে সেটিংয়ে, আমরা পরে দেখাবো। এইগুলো কিন্তু ওইখানে ওদের দেশে হয়। অর্থাৎ একটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হয়, একটা লোকাল গভর্নমেন্টকে দিতে হয়। এবং এই দুইটা মিলায়ে আপনার এই যে, যেমন আমরা গ্রুপ ট্যাক্স করলাম না, এই গ্রুপ ট্যাক্সটা কিন্তু এইটার ভিতরে করতে পারবেন না। আপনি হয়তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য একটা প্রোডাক্ট কিনলেন, ওই প্রোডাক্টটা হয়তো কী বলে, লোকাল গভর্নমেন্টকে 5% দিলেন, 5%, বুঝেন? কিন্তু এইবার এইখানে আনার পরে এদেরকে আবার দিলেন হয়তো 7%। তা দুইটা মিলে প্রোডাক্টের ট্যাক্স হলো কত? 7 5 12%। তাহলে গ্রুপ ট্যাক্স কত হলো? 12%। আমরা গ্রুপ ট্যাক্স সেট করলাম না। এইটা কিন্তু বাইরের দেশে এই নিয়মগুলো আছে। আপনাকে একই প্রোডাক্টের উপরও ওদেরকেও দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে, লোকাল গভর্নমেন্টকেও দিতে হবে। আমরাও দিই, কিন্তু আমরা এত কিছু বুঝি হয় না, দিতে হয় না। এইটাই সেটা, ওই গ্রুপ ট্যাক্সও কিন্তু আপনি এখানেও দিতে হবে। সেইটাই গ্রুপ, হ্যাঁ, গ্রুপ ট্যাক্স এবং কুইক বুক ওটা অটো আলাদা করে ফেলবে। সেন্ট্রাল গভর্নমেন্টের এত, লোকাল গভর্নমেন্টের এত, আমরা আলাদা আলাদাই তো রেট আগে সেট করে নিব, তা না হলে কিন্তু হবে না। অর্থাৎ গ্রুপ ট্যাক্সে আপনি যেইটাই দিতে চান ওই রেটটা আগে আপনাকে সেট আপ করে নিতে হবে। অনেক সময় থাকবে অটো, না থাকলে আপনাকে সেট আপ করে নিয়ে আপনাকে গ্রুপ ট্যাক্সে একটা একটা করে অ্যাড করতে হবে।
ক্লিয়ার বিষয়টা? আপনি যদি ক্লেম করতে চান রিক্লেম, তাহলে এটাকে অন করে দিতে হবে। আর যদি ক্লেম না করতে চান অন করে যাবে না। কিছু প্রোডাক্ট ক্লেমেবল থাকবে, কিছু প্রোডাক্ট থাকবে না। এখন ডিপেন্ড করবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, তো আমি এটা ক্লেম ধরলাম। হুম হুম। না, এইটা হলো এই যে আমাদের যখন কুইক বুকে আমাদের লাইবিলিটি সাইটে দেখাবে, তখন ও দেখাবে এই যে আমরা একটা ইয়ে করলাম না, এই যে কাস্টম ট্যাক্স, এই নামে ওই ইয়েটা থাকবে। ওইখানে একটা হেড থাকতে হবে না, এই নামে এই হেডটা থাকবে। আর আমরা তো এজেন্সি বলতে তো বোঝাচ্ছে এই সেম আসছে কি, ফাইনালি তো সব টাকা তাদেরকেই যাবে। আর এই গ্রুপটা আমাদের যখন হলো আমরা এগুলো করার পরে যখন ব্যালেন্স শিট দেখবো না, তখন এই নামে থাকবে। তখন আমরা ইজিলি বুঝতে পারবো এইটা আমার গ্রুপ ট্যাক্সের, অথবা এইটা আমার অমুক ট্যাক্সের, কাস্টম ট্যাক্সের। বুঝছেন ভাই? বোঝা যাচ্ছে না? কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, ট্যাক্সগুলো একটু ঝামেলা, যদি এই ক্লাসগুলো হয়তো লাস্টের দিকে নেওয়া উচিত। তারপরে এইগুলো এখন না শিখাই দিলে পরবর্তীতে যখন আমরা ট্যাক্স নিয়ে কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন না যে এটা কোথায় থেকে আসলো, কেন আসলো। এই জিনিসগুলো থাকলে তো আমরা আগাই। বুঝছেন এগুলা? বড় ভাই আপনি বুঝছেন? আপনি একটু বলেন না, আপনি ডিসকাস করেন। কি করলাম বলেন তো এটা নিয়ে? রিক্লেমটা কি, রিক্লেমটা কি জন্য, এটা কেন ইউজ করবো আমরা? হ্যাঁ বলেন। হুম হুম হুম, 115 টাকা। 40 টাকা। মানে ওই 25 টাকা আপনি পেমেন্ট করতে হবে, মানে অটোই রিক্লেম এখানে হয়ে যাবে। এটা পেমেন্ট করবো আমরা কত টাকা? 25 টাকা, মানে 40 থেকে 15 টাকা বাদ দিয়ে। এইটা কখন মানে এইটা মনে হয়, আমার মনে হয় এদেরকে ওই প্রতিষ্ঠানের কাছে ক্লেম করে গিয়ে এটা করতে হয়। হয়তো আপনার সেলসে যখন 40 টাকা আর ওইটাতে 15 টাকা, তখন আপনাকে সেলসটা এত আর এইটা 15 টাকা, এটা ক্লেমটা করতে হয় অফিসে মোস্ট প্রবলি। ওই যে ওই কারণেই ক্লেমটা আলটিমেটলি পেমেন্ট করতে হবে আপনাকে 25 টাকা, তাই আসবে না? 25 টাকা, 25 টাকা শো করবে, মানে আপনার লাইবিলিটি শো করবে অটো হলো মাইনাস হয়ে। এই যে আমাদের যে এইখানে মাইনাস হয়ে শো করবে যে এই টাকাটা আপনার হলো পেমেন্ট করতে হবে। একটু দেখেন ভিডিওটা আর নিজে নিজে একটু করেন, বাস্তবতার সাথে মিলায়েন। যদি আমাদের আরও কোনো বোঝার, আরও কিছু জানার থাকে, সেটা আমরা আরও ডিটেলস আলাপ করব। ভাইয়া কি নতুন আজকে আসছেন? আমরা একটি ক্লাস আগে, গত একটা ক্লাস করছি, হ্যাঁ। তো ওইটা আপনাকে একটু দেখাই দিই। আমরা যেমন আমাদের ওই গ্রুপে কি অ্যাড হয়েছেন? মাত্র হয়েছেন। ওই গ্রুপে এই যে আমাদের যেমন এই যে এই গ্রুপটা, এইখানে আমাদের আপনাদের যত ক্লাস হবে, হ্যাঁ, এই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এইখানে আপনার ওই ক্লাসগুলো থাকবে। গত ক্লাসটা এই ইউটিউব চ্যানেলে আছে। যাবেন কিভাবে? জাস্ট ওপেন করবেন, ওপেন করে এইখানে দেখেন এই যে প্লে লিস্ট, এইখানে আপনাদের ব্যাচ নাম্বারটা দেওয়া আছে, এই যে এইটা। এই আজকের ক্লাসটা আমি বাসায় যে এইখানেই আপলোড করব, আপনি এইখানেই দেখতে পারবেন। ঠিক আছে, এইটা দেখে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যদি থাকে তাহলে তো সমস্যা নেই। ওইটা নিয়ে আপনার কোন দেশের লিঙ্ক নিয়ে করছেন, মানে ওইটা আমরা কিন্তু ইউকের লিঙ্ক বাদে অন্যটা করলে কিন্তু আমরা আমাদের আরও সামনে কিছু কাজ আছে, সেটা করতে পারবো না। মানে বাংলাদেশি লিঙ্ক নিয়ে কাজ করলে কিছু কিছু অপশন পাওয়া যায় না, আর এক এক দেশে এক এক লিঙ্কের ইয়েটা থাকে। এটা আমরা আপনি এইটা অ্যাকাউন্টটা, আপনাদের কাজ হলো অ্যাকাউন্টটা ওপেন করা, হ্যাঁ। ইনকাম ট্যাক্স, পেরোল ট্যাক্স এগুলা ভিন্ন জিনিস। এগুলা ইনকাম ট্যাক্সটা আপনার হলো যারা আমরা কি এমপ্লয়ীদের যে টাকা স্যালারি দেয় তার সাথে রিলেটেড। পেরোল ট্যাক্সটা ওইটাই রিলেটেড। এইটা আমরা যখন পেরোল করব তখন দেখাবো।
পেরোলটা তো বুঝতে পারছি যে আমরা বেতন পাই না, আমাদের স্যালারি থেকে একটা অংশ ট্যাক্স কেটে নেয় না প্রতি বছর, প্রতি মাসে মাসে স্যালারি, ওইটা সেইটা ওইটা আমরা দেখব। হ্যাঁ আছে আছে, নাই এইগুলো নাই না, মানে এইগুলো এখানে না থাকলেও সমস্যা নাই, এই যে এইখানে আছে, এই যে আপনার এই যে পেরোল সেটিং এইখানে থাকবে, এইখানেও দেখবেন এই যে ট্যাক্সের বিষয়গুলো থাকবে। আর তাছাড়া এগুলা অটোই আপনার ইয়ে হয়, ওই যখন পেরোল করব আপডেট ওইখানে চলে আসে। ওইগুলো নিয়ে সব, আর আমাদের তো কিছু না থাকলেও সমস্যা নেই, আমাদের তো কাস্টম ট্যাক্স আছে, আমরা তো সেট করেই নিতে পারবো। আমার কথা বুঝছেন, ট্যাক্স তো রেট কোনোটা কারোর সাথে মিলবে না আমাদের, তো আমরা তো অ্যাড ট্যাক্সে যে ট্যাক্স রেট সেট করতে পারবো, যদি ওটা কাস্টম হয় সেখানেও তো ট্যাক্স সেট করতে পারবো না, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা আসি এবার, আমরা একটু ইয়ে করি, এই যে এখান থেকে মোটামুটি কিছু সেটিং দেখাইছি, আরও আছে, সেটা ধাপে ধাপে যে আমরা শিখব। আপাতত আমরা এই ড্যাশবোর্ডটা দেখি, এখানে ইনভয়েস আছে, রিসিভ পেমেন্ট আছে, এটা কাস্টমার। কাস্টমার বলতে কি, আমরা যার কাছে পণ্যটা সেল করব, সেটাই তো আমার কাস্টমার। আর সাপ্লায়ার বলতে আমি যার কাছ থেকে কিনব। টিম আদার্স ওগুলো ভিন্ন ইস্যু, জাস্ট পণ্য বিক্রি বা পণ্য পারচেজ, এইটাই তো মূল কাজ। হয় টাকা আসবে নাই টাকা যাবে, একটা প্রতিষ্ঠানের তো কাজ এইটাই। এর মাঝে অনেক ঘটনা ঘটে। এই ইনভয়েসটা বলতেছি, এগুলো কিন্তু আমরা ওই যে ভাইয়া বলছিল একটু ওভারঅল দিতে, তাই দিচ্ছি। এগুলো কিন্তু আমরা ডিটেলস একটা একটা করে করবো। ইনভয়েসটা হলো যখন আমি পণ্যটা বাকিতে সেল করব, তারপরে রিসিভ পেমেন্ট যখন ওই টাকাটা পাবো, আর স্টেটমেন্ট তো স্টেটমেন্ট। এস্টিমেট হলো যখন এই যে আমাদের দেশে ইয়ে বলে না, ওই কী বলে, ফরমাইজ দেয়, প্রো ফর্মা ইনভয়েস বা কী বলে এটাকে, কোটেশন। কোটেশন না, এই যে সকালে সন্ধ্যার সময় দেখবেন বিভিন্ন দোকানে, ভাই কালকে কয়টা লাগবে, এইটা সেটা। আর ক্রেডিট নোট বলতে যখন পণ্যটা ফেরত আসবে সেইটা। সেলস রিসিট হলো যখন আমরা নগদে বিক্রি করব, আর রিফান্ডটা হলো নগদে বিক্রি করলে ওই টাকাটা যখন আমার ফেরত আসবে, ওইটা সেইটা। আর ডিলে ক্রেডিট, ডিলের চার্জ, এগুলো খুব একটা ইউজ নাই। সাপ্লাইয়ের ক্ষেত্রে এক্সপেন্স, চেক, বিল, পে বিল। এক্সপেন্স তো আমরা বুঝতে পারছি, চেক বলছে আমরা যখন চেক দিয়ে কিনবো তখন। বিলটা হবে যখন আমি বাকিতে কিনবো। পে বিলটা যখন আমি পণ্যটা মানে টাকাটা দিব তাদেরকে, তখন এই অপশন ইউজ করব। পারচেজ অর্ডার যখন আমি অর্ডার করব, এইটা সেটা। সাপ্লায়ার ক্রেডিটটা হলো যখন আমি পণ্যটা ফেরত দিব। এটা এত কিছু বোঝা লাগবে না, জাস্ট আমি বলে যাচ্ছি, হ্যাঁ, আমরা একটা একটা করে পরে আসবো। ক্রেডিট কার্ড, ক্রেডিটটা হলো যখন ওই পণ্যটা আমি আর হলো ফেরত দিব, যে টাকাটা, এই টাকাটা ওরা যদি ক্রেডিট কার্ডে আমাদেরকে জমা দেয়, তখন ক্রেডিট কার্ড, ক্রেডিটটা ইউজ করা হয়। আর এখানে একই কিছু আছে, এগুলা বিভিন্ন আছে, এগুলা নিয়ে সমস্যা নাই আমাদের। এখন আমরা একটা জিনিস দেখাবো, হলো মোস্ট ইম্পর্টেন্ট হলো চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টটা কী জিনিস, এটা হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের হেড থাকে না, প্রত্যেকটা একটা একটা করে তো হেড থাকে, অ্যাকাউন্ট হেড থাকে না, ওইটাই চার্ট অফ অ্যাকাউন্ট। অর্থাৎ আমাকে যেটাকে লেজার বলি। আপনার যদি 10টা কাস্টমার থাকে তাহলে তো 10টা লেজার হয়, তাই হয় না? এই চার্ট অফ অ্যাকাউন্টের মাধ্যমে ওই লেজারগুলা কি, আপনি যেখানেই যান, আপনাকে যদি ইন্টারভিউ নিও, এবার আসি হলো বাস্তবতায় কি হয়। আপনি যখন কাজ পাবেন বা কাজ দেবে, ওরা কিন্তু ফার্স্ট কোশ্চেন আপনাকে এইটা করবে, আপনি কি চার্ট অফ অ্যাকাউন্ট সেট করতে পারেন? কারণ একটা প্রতিষ্ঠান রান করতে হলে এই চার্ট অফ অ্যাকাউন্ট সেট করতেই হবে। তার কতগুলা কাস্টমার আছে, তার কতগুলা সাপ্লায়ার আছে, সে কী কী পণ্য বিক্রি করে, এগুলো না হলে তো আপনি কিছু করতে পারবেন না, পারবেন? ওই কারণে চার্ট অফ অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ আমাদেরকে। এই জিনিসটা মানে বুঝতেই তো পারছেন, এইটার থেকে বাঁচার কোনো পথ নাই। এখন যদি আপনাকে বলেন না আমি পারি না বা করি নাই, তখনই বিপদ। তো চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, কী করতে হয়, ওগুলো আমরা একটা একটা করে দেখব। চার্ট অফ অ্যাকাউন্ট এইখানে হলো এই ট্রানজ্যাকশনের আছে চার্ট অফ অ্যাকাউন্ট, অথবা এইখানেও আছে, এইখানেও থাকার কথা আছে চার্ট অফ অ্যাকাউন্ট। না, এখানে নাই। সেটিংয়ে এখানে থাকা, হ্যাঁ, এই যে এইখানে আছে।
এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, আপনি এই প্লাস নিউতে যেও পাবেন, এইখানে যে পান। আমি প্লাস নিউতেই যাই, বা প্লাস না, এই যে এইখানে এই যে ট্রানজ্যাকশনের এইখানে যাই, চার্ট অফ অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে আজকে যে কাজগুলো দিব, এই চার্ট অফ অ্যাকাউন্ট করার জন্য অনেকগুলো হেড দিব, আপনারা বাসায় বসে এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো ওপেন করবেন। কিছু জিনিস থাকবে, অনেকগুলো হেড অটো থাকে, এখানে থাকবেই যে অনেক আছে, কুইক বুক অটো দিছে, এর মাঝে তো আমাদেরকে কিছু লাগবে, আমাদেরকে সেইটা আমরা কিভাবে করব। এই যে প্লাস নিউ, একটা নিউ আছে, আরেকটা আছে কি ইম্পোর্ট, ঠিক আছে। এই নিউতে যাই, নিউটা হবে কি একটা একটা করে ওপেন করার জন্য, আর ইম্পোর্ট কি অনেকগুলো এক্সেল শিট করে একবার ওপেন করা যাবে। আপনি চার্ট অফ অ্যাকাউন্ট হয়তো 100টা যদি আপনি একটা একটা করে ওপেন করেন অনেক সময় লাগবে না, কিন্তু আপনি যদি এক্সেলে সাজাই একবারে আপলোড করেন তাহলে নিশ্চয় সময় কম লাগবে। ইম্পোর্টও করতে পারেন, পাশাপাশি আপনি একটা একটা করেও করতে পারেন, সেইটা যেভাবে হোক। এখানে বলা হচ্ছে নেম, এখানে অ্যাকাউন্ট নেম, তারপরে আছে কি এখানে, হ্যাঁ এগুলো না দিলে ওইটা আসবে না। হ্যাঁ, আমরা এখানে একটা কি দিব, অফিস এক্সপেন্স লিখি। আচ্ছা, আমরা একটু একটা ব্যাংকের নাম লিখি, এই এটা হলো বাইরের দেশে, আমাদের দেশে কারেন্ট অ্যাকাউন্ট বলে না, ওদের দেশে চেকিং অ্যাকাউন্ট বলে। অ্যাকাউন্ট নাম্বার একটা দেন। হ্যাঁ বলুন। না, এটা হলো আমাদের অ্যাকাউন্ট থাকে না, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো। এসিএস বলতে সেটা তো কি বলে এটাকে আপনার, হ্যাঁ অটোমেটেড ক্লিয়ার হাউস, যেগুলো আমরা ক্লিয়ারিং হাউস, হ্যাঁ এগুলোতে মানে ক্লিয়ারিং হাউস বলতে কী বোঝাচ্ছে, সেটা হলো কি হয়, ও একটা চেক দিলে, অন্য ব্যাংকের চেক দিলে ওইটা ক্লিয়ারিংয়ের মাধ্যমে টাকাটা ট্রান্সফার হয়। ক্লিয়ারিং হাউস তো এইটাই, আমরা ব্যাংকে টাকা, আমার হয়তো সোনালী একটা অ্যাকাউন্ট আছে, আমি একটা আমার ক্লায়েন্ট চেক দিচ্ছে আমাকে হলো অ্যাকাউন্ট পে, সেটা ক্লিয়ারিং হাউসের মাধ্যমে ওটা নেয়। আচ্ছা, এইচএসবি নিচে কারেন্ট অ্যাকাউন্ট, এই হলো কারেন্ট অ্যাসেট, এগুলো তো বুঝতে পারতেছি আমরা, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি আমার কারেন্ট অ্যাকাউন্ট না, কারেন্ট অ্যাসেট না, তা আমি দেই এখানে, এই যে কারেন্ট অ্যাসেট, এইটা অটো আসবে। হ্যাঁ, এইখানে এইটা অটো আসবে, আপনি আপনার মতো করে এখানে কি আসবে আমি দেই, যেহেতু কারেন্ট অ্যাসেট, এখানে কারেন্ট অ্যাসেটের একটা কিছু দেই, ডিটেলস টাইপে এটাতে পেইড ইনভেস্ট থাক, এইটাই থাকে। এইখানে একটা জিনিস আমি বলি আপনাকে, আপনি এইচএসবিসি লিখলেন না, এটাকে আগে আপনাকে বুঝতে হবে এটা কি আমার অ্যাসেট, লাইবিলিটি, না এক্সপেন্স, না প্রফিট, ইনকাম। যদি এইটা আপনি ভুল করেন, এই যে এইখানে অ্যাকাউন্ট টাইপ দিতে, তাহলে কিন্তু আপনার প্রপার হবে না, অর্থাৎ সব জায়গায় ভুল হয়ে যাবে। অ্যাকাউন্ট টাইপে ভুল করা যাবে না। এটা অ্যাকাউন্ট নেম বলতে আপনি বিভিন্ন হেড হতে পারে, অফিস এক্সপেন্স হতে পারে, ট্রাভেলিং এক্সপেন্স হতে পারে, বিভিন্ন হেড হতে পারে না, এর উপরে বেস করে এটাই অ্যাসেট না লাইবিলিটি না কি, সেইটা যেন ভুল করা যাবে না। অর্থাৎ এই অ্যাকাউন্ট টাইপ ভুল করলে আপনার আর কোথাও, আপনি একটা এক্সপেন্সকে অ্যাসেট হিসাবে দেখালেন, তাহলে কি হবে, বিষয় অনেক বড় ভুল না। সো আপনারা যখন চার্ট অফ অ্যাকাউন্ট করবেন, অবশ্যই অ্যাকাউন্ট টাইপটা ভুল করা যাবে না। ক্লিয়ার? এইখানে অনেক রকমের অপশন আছে, এগুলো না দিলেও নাই, সমস্যা নাই। ওপেনিং ব্যালেন্স, অ্যাজ অফ, অর্থাৎ ওরা আমাদেরকে বোঝাতে যাচ্ছে আপনি যে বিজনেসটা শুরু করছেন, ওপেনিং ব্যালেন্সটা কত, আমরা ওপেনিং ব্যালেন্সটা দেখলাম, দিতে পারেন নাও দিতে পারেন, এইটা নিয়ে শুধু এইখানকার মূল ঘটনা ঘটবে এই যে অ্যাকাউন্ট টাইপটা, এই অ্যাকাউন্ট টাইপ যদি আপনি ভুল করেন তাহলে আর হবে না। ওকে, তো কীভাবে একটা একটা করে ওপেন করতে পারবেন না, এখন আমি একটা এক্সেল শিট দিয়ে দেবো, একটা একটা করে চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করবেন। হুম, হুম, হ্যাঁ, এই যে সেভ করবো আমি, এখানে আমি সেভ দিব।
হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি সেভ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা আছে মেক ইজ সাব অ্যাকাউন্ট। এটা তো আমরা অনেকে হয়তো জানি কী রকম। একটা মাস্টার অ্যাকাউন্ট থেকে যখন সাব অ্যাকাউন্ট করবে, যেমন আমি বলি আপনি হয়তো ফার্নিচার ফিক্সার এইটাকে আপনি মূল অ্যাকাউন্ট রেখে ডেপ্রিসিয়েশনটাকে ওর সাব অ্যাকাউন্ট করতে পারেন। যেমন পেরোল এক্সপেন্স, এই পেরোলের আন্ডারে অনেক কিছু থাকে না, বোনাস থাকতে পারে, ইনসেনটিভ থাকতে পারে, পেরোল ট্যাক্স থাকতে পারে। আমি যখন হলো বোনাস বলে একটা এক্সপেন্স করব, তখন ওটা পেরোলটাকে প্রিন্সিপাল রেখে মাদার অ্যাকাউন্ট রেখে এটাকে সাব অ্যাকাউন্ট করতে পারি। এখন কোশ্চেন হলো এই যে এইখানে ক্লিক করে, এই দেখেন ক্লিক করলে আমি যদি এইটাকে আমি যার এই যে আন্ডারে রাখবো সেইটা দিলে পারে ওইটা ওর আন্ডারে আমার যখন ব্যালেন্স শিট দেখবো তখন ওইখানে শো করবে। সাব অ্যাকাউন্টটা বা মাদার অ্যাকাউন্টটা তো বুঝতে পারছেন। আপনি মূল অ্যাকাউন্ট ওর আন্ডারে যদি খুলতে চান, জাস্ট ওইখানে ওর নাম অ্যাকাউন্টটা দিয়ে দিলেই হবে। ওইটাকে বলা হয় হলো আপনার মাদার অ্যাকাউন্ট বলেন বা প্যারেন্টস অ্যাকাউন্ট বলেন, অনেকে বলে। সাব অ্যাকাউন্ট এই যে আমি যেটা করলাম না, আপনাকে প্যারেন্টস অ্যাকাউন্টটা আগে করতে হবে, মূল অ্যাকাউন্ট যেটাকে বলে। এখন আপনি মনে করেন উপরে লিখলেন ব্যাংক হিসাব, ওর আন্ডারে যত ব্যাংক থাকবে সেগুলো সাব অ্যাকাউন্ট, তাই না? কারেন্ট অ্যাসেট যেমন এখানে আমরা আদার ডেটর্স, হ্যাঁ সাব অ্যাকাউন্ট করতে আগে মূলটা করতে হবে, তা না হলে তো আপনার পাবেন না ওইটা। এইগুলা ডিফল্ট ট্যাক্স বিভিন্ন বলছে, এটা দেওয়া লাগবে না, কারণ আমরা যখন করব তখন ওইখানে অটো আবার দিতে হবে যদি আপনার, কারণ এইখানে আমরা ম্যান্ডেটরি দেই না। এটা সেভ দিবেন। এই যে এইখানে সব চলে আসছে। হ্যাঁ, এই যে আমি একটা নাম্বার দিচ্ছি না, এইটা একটু বলি, আপনি আর একটু ক্লিয়ার করে দিই নাম্বারটা। এই যে এডিটে যাই, এই যে কীভাবে এডিট করব সেটাও কিন্তু এইটা। এই অ্যাকাউন্ট নাম্বারটা বলতে বোঝাচ্ছে কিন্তু আপনার, আমি মনে বলছি এইটা হলো প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে, না হলে আপনি চিনবেন কীভাবে। যেমন একটু এর কোনো মানে রিয়েল কোনো নিয়ম নাই যে আপনি কয় ডিজিট ইউজ করবেন, 6টা করবেন না 4টা করবেন, এটা এক এক রকম করে। তবে আমরা দেখেছি ম্যাক্সিমাম জায়গায় 6টা ইউজ করে। আবার আমরা যখন জেরো করি সেখানে দেখলাম 4টা ইউজ করতে, 4টা মানে 4টা নাম্বার। এখন বলা হচ্ছে আমরা কোন নাম্বার কোনটা ইউজ করব। এইখানে যেটা দেখলাম যে এটা কিন্তু ধরাবাঁধার নিয়ম নয়, আমি বলি আমরা জেনারেলি কী করি, অ্যাসেটটাকে 1 দিয়ে শুরু করি, যেহেতু অ্যাসেটের পরে কি লাইবিলিটিকে 2 দিয়ে শুরু করি। যেমন এটাকে যদি আমরা 1 দিয়ে শুরু করি তাহলে 1 5টা কয়টা হবে, 4টা 0 1। এইটা দ্বারা আমরা কি বুঝবো, HSBC চেকিং অ্যাকাউন্ট নাম্বার, এইটা চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার। ক্লিয়ার? অর্থাৎ আমরা অ্যাসেট যতগুলো ওপেন করব সবগুলা এখন 1 দিচ্ছি না, পরে 2 দিব, 3 দিব, 4 দিব, হ্যাঁ মানে 6টা ধরলাম। আপনি কিন্তু এই 6টার কিন্তু নিয়ম নাই, আপনি ইচ্ছা করলে 4টাও করতে পারেন, 4 ডিজিটেরও করতে পারেন। আমি 6টা ডিজিট ধরছি, আপনি 4টাও ধরতে পারেন। তো এখানে কয়টা দিলাম আমি, 6টা, এই কারণে 1 দিয়েছি। এখন আপনি যদি মনে করেন 4টা দিবেন, তবে অ্যাসেটকে রেখেন 1-এ, 2-তে রাখেন, তারপরে আপনার হলো লায়াবিলিটির পরে যদি আমরা অনার্স ইকুইটি যেটাকে বলি মালিকের যেটা, ওটাকে 3 রাখতে পারেন, ঠিক আছে। তারপরে আরও কি দিতে পারেন, এক্সপেন্সের আগে লায়াবিলিটিকে হয়তো 4 রাখতে পারেন, ঠিক আছে, সরি ইনকামকে, এক্সপেন্সকে 5, 6, 7 এইভাবে রাখতে পারেন। কিন্তু আপনি যদি অ্যাসেটকে 1 দিয়ে শুরু করেন একটা, পরেরটাও যদি 2 দিয়ে শুরু করেন তাহলে কিন্তু জিনিসটা দেখতে খারাপ লাগবে। 1-এর মাঝে যখন অনেক বড় হবে, 1-এর মাঝে 2 দিয়ে শুরু, জিনিসটা দেখতে খারাপ লাগবে না? ওই জন্য আপনি যদি মনে করেন যে না আমি অ্যাসেটকে 2 দিয়ে শুরু করব, তাহলে সবসময় 2 দিয়েই করেন। অর্থাৎ যেটা আপনি করবেন সেটা যেন সবসময় ওইটাই থাকে, বুঝছেন তো? এর মজার বিষয়টা হলো আপনি ক্লায়েন্ট যখন আমরা কাজ করি, এত কোশ্চিন তো তাকে করা যায় না, আমরা দেখি যে উনি আগে কি করছে,
এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। আপনি যেখানেই যান, উনি তো ওনার অ্যাকাউন্ট থাকবে, হয় নতুন হলে এক জিনিস, হয়তো ওরা কি করে 2-4 মাস, ওরা ম্যাক্সিমাম সময়কে আপনাকে ব্যাংক রিকনসিলিয়েশন করতে দেয়। ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে হয়তো 4-5 মাসের স্টেটমেন্ট দিয়ে দিবে, বলবে আমার এটা ব্যাংক রিকনসিলিয়েশন করে দেন। ওই একটা কাজ ওরা পারে না। এই চার্ট অফ অ্যাকাউন্ট মোটামুটি সবাই একটু সহজ জিনিস, কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশনটা কঠিন। ওগুলা অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। তো আমরা যখন করব তখন আপনারাও দেখলে বুঝতে পারবেন যে এটা কীভাবে হবে। তো এটা কি আমরা বুঝছি? চার্ট অফ অ্যাকাউন্টের একটা নাম, এই যে এখানে নাম্বার চলে আসছে অটো, এই যে এই নাম্বারটা কিন্তু আসবে না যদি না আপনি সেটিংয়ে এই এই অ্যাকাউন্ট সেটিংটা যদি ঠিক করেন। কি করেন, এইখানে অপশনে যদি ওপেন না করে দেন তাহলে কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট আসবে না। কোথায় আছে এটা? এটা অ্যাডভান্সে থাকার কথা, দেখি তো। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট অন করা না, যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু ওই অপশনটা আসবে না। অ্যাকাউন্ট নাম্বার দিলাম না 1 থেকে 6, যেটা এটা অফ থাকলে ওই না অফই থাকে, কিন্তু আপনার সেটিং করছি ওই ভিডিওতে আছে, ওইখানে এগুলো কিন্তু আমরা অন করে দিচ্ছি বলে আসছে। আচ্ছা, এখন আসেন ইম্পোর্টের বিষয়টায়। একটা জিনিস, জি, ইম্পোর্ট একটা জিনিস আজীবন মনে রাখবেন, সেটা হলো প্রত্যেকটা সফটওয়্যারে একটা নিজস্ব ভাষা থাকে, বা প্রত্যেকটা সফটওয়্যারই কিন্তু তার নিজস্ব একটা কি বলে, মানে আমার নিজেরও তো একটা ব্যক্তিত্ব থাকে, এদেরই কিন্তু একটা নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকবে। আপনি কুইকবুক বলেন, জেরো বলেন, অর্থাৎ পৃথিবীতে যত সফটওয়্যার বলেন, যতগুলাতে কোনো কিছু আপলোড করুন, ওরা একটা ফরম্যাট দেয় আপনাকে। ওই ফরম্যাটের বাইরে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না, আপনার মতো করে কিছু পারবেন না। এখানে যেমন এই দেখেন, ডাউনলোড এ স্যাম্পল ফাইল, মানে কিভাবে আপনি এক্সেল শিটটাকে আপনি সাজাবেন, এইখানে সেইগুলো দেওয়া আছে। এই ফরম্যাটের বাইরে যদি আপনি করেন তাহলে আপলোড নিবে না। ক্লিয়ার? এখন এই যে অ্যাকাউন্ট নাম্বার, এইখানে কিন্তু ওরা 6 ডিজিট ইউজ করছে না, আমরা তো 6 ডিজিটই করছি, আপনি 4 ডিজিট করে করতে পারেন, সমস্যা নাই। এই যে রোটা, মানে সবার উপরের যে রোটা, এই রো ভুলেও ডিলিট করা যাবে না। এমন হতে পারে এই সবগুলোর কোনোটা তথ্য আপনার কাছে নাই, না থাকলে দিবেন না, কিন্তু রো কোনোটা ডিলিট করতে পারবেন না। আপনি যদি কোনোটা ডিলিট করে দেন তাহলে আর আপলোড নিবে না। অর্থাৎ আপনি মনে করলেন আমার 4টা দরকার নাই, আমি একটা ডিলিট করে দিই, তাহলে কিন্তু হবে না, নিবে না। সারাদিন করলে আপলোড নিবে না। হ্যাঁ, আপনি এইটাকে রেখে এগুলা ডিলিট করে দিয়ে আমি যেগুলো আপনাকে দিব এগুলো আপনি ডিলিট করে দিয়ে এগুলো সরাই দিয়ে এখন আমারগুলো এখানে বসাবেন। হয়তো আমি টাইপ কিছু দেই নাই, আপনি ওখানে ফাঁকা রাখবেন। আপনার কাছে হয়তো ডিটেলস টাইপ নাই, আপনি ওইখানে ফাঁকা রাখবেন, কিন্তু এই উপরের এইটা ডিলিট করবেন না। ক্লিয়ার বিষয়টা? পারবেন না? না, যেটা নাই সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই। কোনটা? এই যে অ্যাকাউন্ট নেম টাইপে আছে, টাইপ তো আপনার একটা থাকবেই, অ্যাসেট হবে কি লাইব্রেরি, টাইপে তো আমরা দিবই। অনেক সময় এই তথ্যটা থাকে না। হ্যাঁ, তবে আমার কথা হলো, যদি কোনো কারণে আপনার ক্লায়েন্ট আপনাকে না দেয় তো আপনি দিবেন না। আমি এইটা বোঝাচ্ছি, আপনি কোনোটা ডিলিট করতে পারবেন না, আপনার এই তথ্যটা নাই, আপনি দিবেন না। অনেক সময় ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা অফিস এক্সপেন্স দিছে, ও টাইপটা দেয়নি, কারণ অফিস এক্সপেন্স কোন টাইপের এইটা আপনি যদি না জানেন তাহলে তো আপনার হবে না। ডিটেলস টাইপ, এটা এটা ওইখানে অটো চলে আসছে। হ্যাঁ, ওইখানে দিবেন, এইখানে আপনার একটা দিয়ে দিবেন যে অ্যাসেট টাইপের সাথে ডিটেলস টাইপ, যেমন হলো কারেন্ট অ্যাসেট, এইটাতে দিলেন, এইখানেও আপনার কারেন্ট অ্যাসেট রাখে, সমস্যা এইটা কোনো ইফেক্ট আনে না, সবচেয়ে এইটাতে ঝামেলা করে, টাইপটাতে। অ্যাকাউন্ট নেম তো থাকবেই, আপনার যদি কেউ যদি কোনো দেয় থাকবে না অ্যাকাউন্ট নেমটা।
না আমি তো এক্সেল শিট দিব আপনাকে, হয়তো এলোমেলো থাকতে পারে অথবা ঠিকও থাকতে পারে, আপনি এই ফরম্যাটের সাথে ওইটা ঠিক আছে কিনা মিলায়ে নেবেন, মিলায়ে আপলোড করবেন। আমি হয়তো এলোমেলোও দিতে পারি, আপনি মিলায়ে আপলোড করবেন। ক্লিয়ার? আমি আর এটা আপলোড তো সবাই পারবো, আপলোড তো দেখানোর দরকার আছে। এই যে এখানে এই যে আপনি ব্রাউজ করবেন, ওই ফাইলটাকে যেখানে রাখছেন সেখান থেকে আপলোড করে দিবেন। এগুলো তো মোটামুটি আমরা জানি না? হ্যাঁ, দিলে এই যে নেক্সট, ওইটা আপলোড করার পরেই নেক্সটে ক্লিক করলে অটো দেখবেন ওইখানে সব চার্ট অফ অ্যাকাউন্ট যেখানে আছে না ওইখানে চলে যাবে। আচ্ছা, আমি একটা দেখার এটা ওইগুলো কি আপলোড করার অপশন থাকে না? ও আচ্ছা, না থাকার তো উচিত বা থাকে। হ্যাঁ, না রেগুলার, হ্যাঁ যখন প্রথমে করে তবে আপলোড করার অপশনটা থাকা উচিত বা থাকে, কারণ মনে করেন এখন 500 আপনাকে করতে হবে, 500তে একটা একটা করে করা অনেকটা, ওই কারণে সবাই এক্সেলে করে একবার আপলোড করে। আপলোড করতে পারবো না, না দেখাতে হবে? পারবেন না? জাস্ট নেক্সট করলে পরে আপলোড হয়ে যাবে। এই হলো আমাদের মানে চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে একটা একটা করে ক্রিয়েট করব, পাশাপাশি কিভাবে আমরা ওই অনেকগুলো আপলোড করব। আপলোড করার মূল মন্ত্র হলো ওদের ফরম্যাট কখনো ডিলিট করা যাবে না। আপনার কাছে কিছু থাকলে দিবেন, না থাকলে দিবেন না, বাট কোনো কিছু ডিলিট করা যাবে না। একটা জিনিস আমি কিভাবে এডিট করতে হয় সেটা দেখাইছি না? আর একটা জিনিস দেখাই এইখানে, এইটাই তো না, এই আমরা তো এইটাই করছি। এইখানে আমরা যদি ক্লিক করি, এই যে এইটা দেখ, হ্যাঁ এই যে আপনি মনে করলেন এখানে অনেক চার্ট অফ অ্যাকাউন্ট, আমার এত দরকার নাই, থাকতে পারে না? আমি অনেকগুলো ওপেন করে ফেলছি আমার যেগুলো আননেসেসারি, তখন আপনাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে। একটা জিনিস বলি, কুইক বুক থেকে কোনো কিছু ডিলিট করা যায় না, আপনি ওইটাকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন, অর্থাৎ আপনার সামনে আসবে না। আবার ওইটাকে আপনি অ্যাক্টিভও করতে পারেন। সেটা কিভাবে? এইটাকে যদি আমি ইনঅ্যাক্টিভ করি, দেখেন চলে যাবে। ইয়েস। এখন ঘটনা হলো আপনার আবার এটা দরকার হতে পারে, তখন কী করবো? জাস্ট এইখানে যাবেন, এই যে সেটিংয়ে, এইখানে যাওয়ার পরে দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ আছে না, এইটা করেন, দেখবেন ওইটা আবার চলে আসছে না? এই যে মেক অ্যাক্টিভ। অর্থাৎ একটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনার লাগতেও পারে, নাও লাগতে পারে, আবার পরেও লাগতে পারে। কিভাবে একটা আপনি ইনঅ্যাক্টিভ করবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা তো পারবেন না। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটু দেখব হলো আমাদের প্রোডাক্ট সার্ভিস, এগুলো আমরা রিয়েল প্রোডাক্ট সার্ভিসের ডকুমেন্ট আপনাদেরকে দিব। আপনার কিভাবে আপলোড করতে হবে একই জিনিস, আমরা একটু যাই। এইখানে দেখেন আসার পরে বলছে অ্যাড এ প্রোডাক্ট অর সার্ভিস ইম্পোর্ট। একই নিয়ম, আবার বলি, ইম্পোর্ট করতে হলে ওদের ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। আর একটা একটা করলে তো ভিন্ন জিনিস, আমরা যাই একটা যদি করতে চাই, এইটা একটু বুঝতে হবে। হ্যাঁ, আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করছি না, ওইখানে আপনারা ভিডিওতে দেখবেন 4টা 5টা অপশন ছিল, সিম্পল, স্ট্যান্ডার্ড ইত্যাদি ইত্যাদি। আমরা সবসময় অ্যাডভান্সটা নিয়েছি। আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করবেন লাস্টেরটা নেবেন, অর্থাৎ ওইখানে ওই ভিডিওতে দেখবেন হলো আমরা লাস্টেরটা চুজ করছি। যদি আপনি লাস্ট চুজ না করেন তাহলে এই সবগুলো অপশন আসবে না, তখন আপনি আর হবে না, তখন ওই অ্যাকাউন্টটা কিন্তু আবার আপনি ইচ্ছা করলেই ওইটাকে বাদ দিয়ে আপনি আরেকটা নিতে পারবেন না, তখন ওই অ্যাকাউন্ট বাদ দিয়ে আবার নতুন করে খুলতে হবে। সো আপনারা যখন অ্যাকাউন্টটা ওপেন করতে যাবেন অবশ্যই লাস্টের দেখবেন, আমরা যেভাবে ভিডিওতে দেখেছি ওইভাবে। এখন আসেন স্টক, নন স্টক, সার্ভিস, বান্ডেল। স্টকটা কি? স্টকটা হলো নর্মাল যারা বিজনেস করে না সেইটাকে, যেমন হলো কেউ হয়তো ফোনের ব্যবসা করে, কতগুলো ফোন আসছে, হয়তো 10টা আছে, 2টা বিক্রি করে, জাস্ট স্টক। আর যারা হলো স্টক মেনটেন করে, থাকে না, যেমন হলো আপনি এতে যান না, স্বপ্নতেই যান না,
ওদের এখানে 100টা এই প্রোডাক্টটা আছে, 2টা বিক্রি হলে ওদের কম্পিউটার অটো 2টা মাইনাস দেখায়। হ্যাঁ, ইনভেন্টরি সেই অর্থাৎ ট্র্যাকিং করে, যেটাকে আমরা যদি এইটা করি তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট মানে হলো আপনার হবে, ট্র্যাকিং করবে। অর্থাৎ আমরা যখন ইনভয়েস করব, কতগুলো আমার বিক্রি হলো, কতগুলো আমার আছে হাতে থাকলো, ডিটেলস একটা আসবে। সো স্টকটা জাস্ট নর্মালি সেল বাই, ওখানে ট্র্যাকিং করবে না। আর হলো এই নন স্টকটা আপনার কিন্তু ট্র্যাকিং করবে। এই যে এইখানে যদি আমরা যাই, দেখবেন যে এইখানে এটা আমরা একটা একটা করে দেখাই। আমরা ওইটা তো একটু ডিটেলস আর একটু বলে নিই, সরি। ও সরি, আমি ভুল বললাম মনে হয়, স্টকটাই, হ্যাঁ স্টকটাই হবে, নন স্টক। আচ্ছা, এখন হলো এই সার্ভিস তো আমরা বুঝতে পারছি, যারা বান্ডেলটাও যেভাবে স্টক নন স্টক, স্টকটা হলো পরে যারা হলো ট্র্যাকিং করে, যে আর নন ট্র্যাকিং যারা ট্র্যাকিং করবে না, হ্যাঁ আনে বিক্রি করে, এই নিয়ে ওর মাথা ব্যথা নেয়, দরকার নাই যে আমার কতগুলো থাকলো কি না থাকলো, এই নিয়ে আমার মাথা ব্যথা নেয়। আর যারা হলো ট্র্যাকিং করবে তারা স্টকটাতে, স্টকের আর একটা আছে, যেমন আমরা মানে হয়তো আমরা সবাই ইন্টারমিডিয়েট দেখছিলাম, আপনার মনে করেন সাধারণ মানে বইয়ের ভাষায় যেন না, মানে গেলে কঠিন মনে হবে, আপনি যদি 10,000 টাকার পণ্য কেনেন, তাহলে আমরা প্রতিষ্ঠানে কি জার্নাল দিব? আমি যদি 10,000 টাকার হয়তো ফোন কিনলাম, তাহলে পরে যে ম্যানেজার আছে ও কী লিখবে, নিশ্চয় একটা কোরাই হিসাব লিখতে পারে, ঠিক আছে, কোরাই এত ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট বা ক্যাশ ক্রেডিট, এইটাই তো লিখে জেনারেলি, এই ঠিক আছে না। আর একটা লিখতে হয়, যদি ও ট্র্যাকিং করে তাহলে কিন্তু কোরাই ডেবিট করবে না, তখন ওই স্টক ডেবিট, সরি ইনভেন্টরি ডেবিট করবে। ও হ্যাঁ, ওই আইটেম ডেবিট করবে, ওই আইটেমই বাড়াবে। ভাই বুঝছেন তো? অর্থাৎ কেউ যদি ওইটাকে ট্র্যাকিং করে, তার মানে স্টকটাকে হলো ট্র্যাকিং করতে চায়, তাহলে পরে সে হলো ওই নামেই, অর্থাৎ ফোন 10টা এত টাকা, তাই লিখবে না, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। আর যদি ও ট্র্যাকিং না করে, তাহলে ভাই যেটা বললো ক্রয় ডেবিট, ব্যাংক বা ক্যাশ ক্রেডিট হবে, এটুকু বুঝছি। কিন্তু এখন হলো এইখানে কিন্তু যখন হলো ভাই যেটা বললো যে ক্রয় ডেবিট, ব্যাংক বা ক্যাশ ক্রেডিট, এ যখন সেল করবে তখন কি লিখবে? তখন সে নিশ্চয় লিখবে সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট, তাই লিখবে না? কিন্তু বুঝতে পারছেন না, বোঝা যাচ্ছে ভাই? সেলস ক্রেডিট করবে, আর হলো ক্যাশ বা ব্যাংক চেক যেটা হোক ডেবিট করবে। কিন্তু যখন ওইটা করবে তখন কি হবে? তখন কিন্তু 2টা জার্নাল হবে, মাইন্ডেড 2টা জার্নাল হবে। একটু দেখেন, আপনার যখন উনি কিনলো তখন কি হলো, ফোন বা ইনভেন্টরি ডেবিট, ধরলাম ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। এবার আপনি যখন বিক্রি করলেন তখন সেল ক্রেডিট, আপনার ডেবিট হচ্ছে কি, এবার এই ইনভেন্টরি কমছে না, তার ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাবে। কস্ট অফ পারচেজ নামে একটা, সরি কস্ট অফ সেল, কস্ট অফ গুডস হবে, কস্ট অফ সেল আসবে, এইটা হবে হলো ডেবিট। তার মানে 2টা জার্নাল হবে। একটা আপনাকে স্টক মিলাতে হবে, আর একটা ব্যাংক মিলাতে হবে, কত টাকা আসলো। প্রথম যেটা যখন আপনি পণ্যটা কিনলেন, পারচেজ না, আমরা স্টকের কথা বলছি। যদি আপনি করেন, ক্রয় ডেবিট করেন, তাহলে জার্নাল একটা হবে। আর যদি আপনি ওইটাকে ইনভেন্টরিতে দেখান, অর্থাৎ ট্র্যাকিং করেন, তাহলে জার্নাল 2টা হবে। প্রথম একটা হলো, একটা জার্নাল হবে আপনার ইনভেন্টরি কমছে না, ইনভেন্টরি কমলো না, আরেকটা হবে সেলসের জন্য। আমরা যখন এইগুলা কাজ করবো না, তখন প্রত্যেকটা জার্নাল দেখিয়ে দিব, জাস্ট একটু মনে রাখেন। হ্যাঁ, কারণ হলো আপনি যখন করবেন, ট্র্যাকিং করবেন স্টক, তাহলে ওই যে ফোন ক্রেডিট হয়ে যাবে, স্টকটা কমবে, স্টক ক্রেডিট হয়ে যাবে। আর হলো আরেকটা কী আসবে হলো, আমরা এমন হতো ব্যাংক যদি সেল করি তাহলে ব্যাংক ডেবিট হয়ে যাবে, ব্যাংক বাড়বে। আর ওইদিকে সেলস কস্ট অফ, কী বলে, কস্ট অফ সেল ডেবিট, অর্থাৎ ওই পারচেসটাই আর একটা নাম হলো কস্ট অফ সেল, পারচেস, হ্যাঁ কস্ট অফ সেলস আসছে।
ম্যানুফ্যাকচারের কস্ট অফ গুডস আর এই নর্মাল কস্ট অফ সেলস বলে, ওইটা আরেকটার নাম হলো কস্ট অফ সেলস। ঠিক আছে, এটা আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা আমরা একটা ওপেন বান্ডেল বোঝাচ্ছে হলো এই যে 2-3টা প্রোডাক্ট মিলে যখন আমরা সেল করব, গ্রুপ যেটা বান্ডেল প্রোডাক্ট হয়তো বলে না, এই দেখবেন হলো আমি মাঝে মাঝে স্বপ্নতে দেখি বলে 3-4টা প্রোডাক্ট একসাথে নিয়ে বিক্রি করতেছে, বান্ডেল আকারে বিক্রি, সেটা বান্ডেল প্রোডাক্ট। অফারিং থাকে না যে আপনি 3টা নিলে একটা ফ্রি, এরকম দেখবেন অনেকগুলো একসাথে বিক্রি করে। আচ্ছা আমরা একটা ইনপুট দিই, এইটা আমরা লিখি, আমরা একটা আমরা লিখি না পায় লিখি আইটেম বা সার্ভিস কোড, একটা কোড থাকে প্রত্যেকটা প্রোডাক্টের, একটা কোড থাকে দেখবেন হলো এই প্রত্যেকটা একটা একটা কোড থাকে। হ্যাঁ, ওটা একটা কোড দিবেন, দিলে দিয়েন না, এটা সেই কোড না, এইটা জাস্ট মনে করেন ওই প্রোডাক্টটাকে চেনার জন্য যে এই প্রোডাক্টটা এইটা চার্ট অফ অ্যাকাউন্ট এইটা। ও আরে ভাই ভালো কথা মনে করছে, একটা জিনিস আমি বলি আপনাকে, কুইক বুকে বা হলো সব কিছু আপনার জার্নাল এন্ট্রি দিয়ে করতে পারবেন, কিন্তু এইটা জার্নাল এন্ট্রি দিয়ে করতে পারবেন না। সমস্ত প্রকারের হিসাব আপনি কুইক বুকে আপনি জার্নাল এন্ট্রি দিয়ে করতে পারবেন, কিন্তু প্রোডাক্ট রিলেটেড কোনো জার্নাল এন্ট্রি হয় না। হ্যাঁ, এইটা অটো, আপনি যখনই কোনো সেল করবেন এই অটোই আপনার স্টকে হিট করবে, এখানে অটো স্টক থেকে সে আলাদা করে আপনার জার্নাল দিতেও পারবে না, সে অপশনও নাই। আচ্ছা এখানে আসেন, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড আমি ধরলাম 1000 পিস আছে, আর এখানে অ্যাজ অফ ডেট মানে কোন ডেটে, তা আমি ধরি 1 তারিখে, জানুয়ারির 1 তারিখ থেকে ধরি। আচ্ছা আচ্ছা আমি হলো যে এক্সেল শিটটা আপনাদেরকে দিব ওইখানে হয়তো 23 সাল বা 24 সাল থাকবে, আপনারা সবগুলো জানুয়ারির 1 করে নেবেন, 25-এর। ঠিক আছে, মনে থাকবে। আপনি কিন্তু আবার বলি এইখানে আপনাকে বলি আমি অ্যাজ অফ ডেট দিলাম কত, 25। আপনি এই প্রোডাক্ট কি গত বছরের ইনপুট দিতে পারবেন? সম্ভব না। আপনি বিজনেস যদি শুরু করেন 1/1/25 থেকে, নিশ্চয় আগে জার্নাল ওই প্রোডাক্টে ইনপুট দেওয়া সম্ভব না, ওই কারণে ওই এক্সেল শিটটা আপনি 1-1 করে নেবেন। হ্যাঁ, আরেকটা আছে রি অর্ডার পয়েন্ট, এটা আমরা মনে হয় সবাই বুঝি, কিছু একটা আপনার কয়টা থাকতে আপনি অর্ডার করবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি কুইকবুক অটো রেড মার্ক দেখায়, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা যারা ট্র্যাকিং করে, আপনি মনে করতেছেন যে আমার এই নাপাই ধরি আমার 10 প্যাকেট থাকলেই আমি আবার অর্ডার করব, রিঅর্ডার করব, অর্থাৎ একটা মার্জিন থাকবে, সিগন্যাল। হ্যাঁ হ্যাঁ, এখানেও সিগন্যাল আসবে, রেড থাকবে আপনার কিনতে হবে। হ্যাঁ, ওর এইখানে রেড দেখায়, একদম লাল হয়ে দেখায়। হ্যাঁ, এটা এটাকে বলা হয় রিঅর্ডারিং পয়েন্ট, অর্থাৎ কোন লেভেলে আসলে আপনি আবার পুনরায় অর্ডার করবেন সেইটা। তো আমরা ধরলাম 1000, তো 10 প্যাকেট থাকলে আমরা অর্ডার করব। হ্যাঁ, আর যেহেতু আমরা ট্র্যাকিং করছি সেইখানে স্টকটাকে আমরা অ্যাসেট হিসাবে দেখাবো। ঠিক আছে, আমরা কিন্তু এই পারচেজ দেখাচ্ছি না, এইটাও স্টক হিসাবে দেখাবে। আর সেলস প্রাইস আমরা ধরি এখানে 10 টাকায় ধরি, ভ্যাটটা আমরা এখানে দিব না, যখন আমরা ইনভয়েস করব সেখানে অটো দেওয়ার জায়গা থাকবে আলাদাভাবে। এটার দাম ধরে যে কস্ট অফ সেল দেখছেন, এইটা আমি ধরলাম 60 টাকা ধরি আমার কিনা, আর তেমন কিছু না দিলেও চলবে। এই হলো একটা প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হবে সেই ইয়েগুলো। এই সফটওয়্যারটা ম্যানুফ্যাকচারিং করতে হলে পর আরও কিছু অ্যাড করতে হবে এর সাথে, মানে কিছু এক্সট্রা আমরা কিন্তু এই প্রথমেই বলছি এটা কিন্তু স্মল বিজনেসের জন্য। কেউ যদি প্রোডাকশন করতে চায়, প্রোডাকশন নিয়ে কাজ করতে, তাহলে এই অটো সেল থাকলে তো আপনার সিরিজ হয়ে আসবে এইটা, তাই না? তাহলে মিলবে, সেই ক্ষেত্রে আলাদা সফটওয়্যার আপনার এর সাথে ট্যাগ করতে হবে। আর এইটা বড় যারা প্রোডাকশন করে তারা নিজস্ব সফটওয়্যার ইউজ করে, আর একটা যারা প্রোডাকশন বিজনেস করে তারা জেনারেলি এই সফটওয়্যারগুলো ইউজ করে না। স্মল বিজনেস, ট্রেডিং বিজনেসগুলাই মূলত এটা করে, বুঝছেন? না, স্টক মেনটেন করবে যারা ট্রেডিং বিজনেস করে তারা, কিন্তু প্রোডাকশন ভাইয়া বলতেছে প্রোডাকশন যারা তৈরি করে পণ্যটা, ওই যে কস্ট অফ সেলসের কথা ভাই তো মানে কস্ট অফ সেলস, কস্ট অফ গুডস সোল্ড, তারপরে না কস্ট অফ সেল আসবে, কিন্তু সেইটার এই অপশনটা এখানে নাই।
কারণ তাও এইটা বোঝাচ্ছে যে এটা হলো ট্রেডিং বিজনেসের মূল, এবং ট্রেডিং বিজনেস কিন্তু আবার হিউজ না, ছোটোগুলো হয়তো যাদের হলো প্রথম সময়ে 15-20টা, হয়তো যাদের 15-20 জন এমপ্লয়ি আছে। বড় বিজনেসের জন্য এটা এই সফটওয়্যারগুলো ইউজ হয় না। বেশি এটা আপনার মতো করে ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার যখন ইনভয়েস করবো তখন এই রেট চেঞ্জ করা যায়। ওইখানে ইনপুট দেওয়ার সময় আপনি যে কোনো রেট বসাতে পারবেন, এইটা আপডেট হয়ে যাবে। মানে এইটা থেকে যাবে অটো, এইটা ওইখানে শো করবে, আপনি ইচ্ছে করলে ওই রেটটাকে চেঞ্জ করে এইটাই যে হিট করবে সেটা না, আপনি যেইটা দিবেন ওখানে সেইটাই হিট করবে। এখন আপনার কিন্তু সমস্যাটা হলো আপনি তো পারচেসটা চেঞ্জ করার সুযোগ নাই, আপনি করবেন সেলস রেটটা। আপনি যেই টাকা কিনছেন তার বেশি তো কম বেশি তো পারচেস রেটটা তো চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করার দরকারও নাই। না, ওইটা আমি বলছি, আপনি যদি এই প্রোডাক্টটা যখন করবেন, মনে করেন যে আপনি বলতেছেন যে আমি তো বিভিন্ন সময় করতে পারি, আবার এখানে হয়তো 60 টাকা দিলাম, আমি তো এটা পরে 8 টাকা করতে পারি না, ওইখানে অপশন আছে। আমরা যখন পারচেস করবো ওইখানে এই ফিগারটা চেঞ্জ করা যায়, ওই ফিগার তখন যা ওখানে হিট করবে, এইটা করবে না। আর কিছু এইখানে কোনো না, এইখানে আমরা ওপেনিং বলতে আমার হলো, আমরা ধরলাম যে আমার হাতে এত এইটা ছিল, এই 10 এক একটা এই পণ্য 10, এটা জাস্ট ওপেনিংয়ে আমরা ইনপুট করতে। হ্যাঁ না, আমরা হলে স্টক করতেছি, মানে যারা ট্র্যাকিং করবে, আমরা কিন্তু ওই যেটা নন স্টক করছি না এখানে, আমরা করছি হলো যারা স্টকটাকে এইগুলো এন্ট্রি দিচ্ছে। কেউ যদি আবার এটা করে কি বলে, এটাকে নন স্টক করে, অর্থাৎ ট্র্যাকিং করবে না, তাহলে তো আরেকটা জায়গায় অপশন আছে, সেইখানে ইনপুট দিতে হবে। দেখলাম না 4টা ছিল না, ওইখানে দিও। এই যে আমাদের এখানে যে আমরা যেটা ইনপুট দিচ্ছি না, এটা ডিটেল চলে আসছে, ইচ্ছা করলে আপনাকে এটি এডিট করতে পারেন, ইচ্ছা করলে আপনাকে মেক ইনঅ্যাক্টিভ করতে পারেন। আবার এইখানে একটু আছে, যেমন এটাকে আবার ইনঅ্যাক্টিভ করতে হলে এইটা দেওয়ার পরে এইখানে কিন্তু নাই, দেখেন এইটাকে আবার ব্যাক করাইতে হলে পরে এই যে এইখানে এই যে শো ইনঅ্যাক্টিভ, তখন আবার এইটাকে করে মেক ইনঅ্যাক্টিভ করতে হবে। আমরা তো আগেরটা চার্ট অফ অ্যাকাউন্টে একই জায়গায় সেটিংয়ে ছিল, এইটা কিন্তু এইখানে আসবে, ঠিক আছে, এইখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। আচ্ছা, আর একটা ইম্পোর্টের বিষয়টা কি পারবেন না, এই জাস্ট এটা ফরম্যাটটা ডাউনলোড করে এখানে যে ফরম্যাটটা ইউজ হবে সেইটাই শুধু আপনি আপলোড করবেন। এই যে এইখানে আবারও বলি, আপনি কিন্তু এই যে উপরের কোনোটা ডিলিট করবেন না, অনেকগুলা আছে, এই যে অনেক আছে। আমি কিছু প্রোডাক্টের লিস্ট দিয়ে দিব আপনাকে, আমি গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে না ওইখানে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে এইগুলা দিবেন। শুধু একটাই হলো, ডেট যদি কোনোটার 23 থাকে ওইটাকে 25শে জানুয়ারির 1 করে নেবেন, না ব্যাক ডেটে পারবেন না, এইগুলাই এইভাবে ইনপুট দিয়ে দেবেন। না, আমরা ওইখানে শুরু করলাম যে 1/1/25, আমরা ওইখানে লিখলাম না 1/1/25 তারিখ থেকে বিজনেস শুরু, 1/1/25-এর আগে দিয়ে আপনি 1/1/25 থেকে ইনপুট দিতে পারবেন। যেমন কোনো বিজনেস যদি কেউ 1/1/25 থেকে শুরু করে আগের থাকে, তাহলে ওপেনিং ব্যালেন্স হিসেবে সেটা ইনপুট দিতে হবে, যেমন একটা আমি দেখালাম না ওইভাবে, ওইটা কথা বলছি। আপলোডটা আমি আর দেখালাম না, হ্যাঁ, এইটা আপনারা নিজেরা করবেন। এইখানে আপলোড দেওয়ার পরে এই যে সিএসভি বা এক্সেল ফাইল দুইটাই আপলোড করা যাবে, যে কোনোটা করে করলেই হবে। আচ্ছা, আরেকটু মানে আজকে কি রিভিশন দিই না, এটা অনেকই তো দেখালাম, যেহেতু হলো
আমি একটু রিভিশন করি আজকে আমাদের ক্লাসের মূল আমরা যেটা অ্যাকাউন্ট ওপেনিং তো আমরা গত ক্লাসে দেখাইছে, সেটার বিষয়ে আমি আপনাদেরকে বলি। ওখানে আমরা কি করছি সেটা হলো, আমরা একটা ওয়েবসাইটে যে জাস্ট আপনার জিমেল বা ইয়াহু যে নাম্বারই থাকবে ওইটা প্রথমে আমরা ইনপুট দিছি, দেওয়ার পরে ওইখানে তো পাসওয়ার্ড সেট করতে বলে, করার পরে একটা লিঙ্ক দেওয়া আছে এই যে লাস্টে, এই লিঙ্কে যে আপনার দেখবেন যে হলো একটা অফ করে দিলে সব জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। যেমন আমি কিভাবে হবে একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা এই ভিডিওটা অফ রাখি, থাক, কাজে লাগবে। এই যে লিঙ্কটা আছে এটা অন করে ইনপুট দিবেন, দেওয়ার পরে এই যে ফ্রি ফর 1 মান্থ এইটাকে অফ করেন। এইটা করার পরে এইটা চুজ করবেন, আমি এইটা বলতেছিলাম, এখানে তো 5টা আছে তাই না, 1 2 3 4টা আছে, হ্যাঁ এই অ্যাডভান্সটা চুজ করবেন। এই এখানে চুজ করার পরে আপনি অ্যাড পেরোল দিতে পারেন, যে কোনো একটা অ্যাড করে অ্যাড করার পরে এই সাইন ইনে আসতে হবে। প্রথমত আপনার এডুকেশন, ওইটা ওয়েবসাইটটার নাম কি ছিল যেন আমাদের, হ্যাঁ এডুকেশন ইনটুইট বলে একটা আছে, এই যে এইটা, প্রথমে আপনি এইখানে আসবেন, আসার পরে সাইন আপে যাবেন, এই যে সাইন আপ, এই যে এইখানে আপনার যে জিমেল এইটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নেবেন। এইখানে মানে আরও কিছু অপশন থাকে, অনেকেই ফর প্র্যাকটিস না এরকম কিছু আসতে পারে, লিখে দিয়েন যে ফর এডুকেশন বা প্র্যাকটিসের জন্য। এইটা মনে করেন আগে নিবন্ধন করে নেবেন। এখানে আপনার জিমেলটা, কয়েকটা জিমেল লাগবে, কিন্তু এই কথাগুলো মানে প্রথম অবস্থায় একটু কঠিন মানে কয়েকটা বলতে তো এক এক দেশের জন্য তো এক একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি একই জিমেল দিয়ে আপনি কিন্তু ইউএসএ ইউকে দুইটা খুলতে পারবেন না, অ্যাকাউন্টেন্ট মোডে অলরেডি করা আছে। আর অনেক সময় অনেক জিমেলগুলো এরা অ্যাকসেপ্ট করে না, যেটা করবে না সেটা দিয়ে তো আপনি করতে পারবেন না। ওই জন্য কিছু এক্সট্রা ইয়াহু বা জিমেল যেটাই ওপেন করে রাখতে হবে আপনাকে। অনেকগুলাই আমরা জেনারেলি রাখি, কারণ একটা জিমেলে নাও হতে পারে। প্রথমে আপনি এই ওয়েবসাইটে যেয়ে এইখানে আপনার জিমেলটা নিবন্ধন করবে, করার পরে আপনি এইখানে আসবে, আসার পরে এইখানে আর কিছু দিতে হবে না, এই সাইন ইনে যাবেন। সাইন ইনে যাওয়ার পরে এইখানে আপনার জিমেলটা অটো আসতেও পারে নাও পারে, যে জিমেলটা ওখানে সাইন ইন করলেন এটা এখানে দিয়ে দেওয়ার পরে এই যে সাইন ইনে গেলে পরে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। পরে ভেরিফাইয়ের কথা বলবে, আপনার জিমেল যে জিমেলটা দেবেন ওইখানে ভেরিফাই করবেন। ক্লিয়ার? ওইখানে এখন ঘটনা হলো, আমরা যে আগে ঝামেলায় পড়তাম, ইউকের অ্যাকাউন্ট খুলতে হলে ইউকের ফোন নাম্বার দরকার লাগতো, কারণ আপনি তো বাংলাদেশি নাম্বার দিয়ে ওইখানে তো আর করতে পারবেন না। এখন আর এটা লাগবে না, আপনি জিমেলে ভেরিফাই করবেন, জিমেল হোক বা আপনি ইয়াহু, যে জিমেলটা আলাদা আলাদা খুলতে হবে। আমরা এখন ইউকেরটা শিখছি, হ্যাঁ ইউকে। জেনারেলি দেখা যায় যে ট্যাক্সগুলা, লগুলা, হ্যাঁ ট্যাক্স রিলেটেড যে ইয়ে আছে ওইগুলা, তাছাড়া মোটামুটি একই থাকে। হ্যাঁ, আর কিছু প্রত্যেকটা দেশের জন্য ওরা স্পেসিফিক কিছু একটা তো করেই। যেমন আমাদের দেশে এখন যে অফার দেখায়, কিছুদিন আগে 3 মাসে $1 ছিল, এখন কোনো অফারই নাই এই আমাদের এই জন্য। তো অনেকেই আবার সাবস্ক্রাইব নিয়ে করে, অনেকেই যেগুলো প্র্যাকটিস করতেছে। এইখানেও অ্যাকাউন্ট ওপেন করবেন, বাকিটা আমার ভিডিওতে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের কাজ থাকবে প্রথমত, আচ্ছা এটা একটু বন্ধ করি রেকর্ডিংটা।